লর্ডন স্ট্রিটে আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি এবং সেক্টর 5-এ আইপ্যাকের অফিসে ইডির অভিযান। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তল্লাশির মধ্যেই মুখ্যমন্ত্রীর সেখানে ঢুকে পড়া, ফ্ল্যাট থেকে ফাইল, ল্যাপটপ এবং নথি নিয়ে বেরিয়ে আসা। হাইকোর্টের পিটিশনে মুখ্যমন্ত্রী নথি চুরি করেছেন বলে ইডির বিস্ফোরক অভিযোগ। পাল্টা ইডির বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের তথ্য চুরির অভিযোগে এফআইআর দায়ের করা। আর এসবের মধ্যেই বৃহস্পতিবারের তুলকালাম কাণ্ডের জল গড়ালো সুপ্রিম কোর্টে। সোমবার এই ঘটনায় জোড়া মামলা দায়ের করল ইডি। একটি মামলা দায়ের করেছে ইডি, অপর মামলাটি দায়ের করেছেন বৃহস্পতিবার তল্লাশির সময় উপস্থিত থাকা ইডির 3 অফিসার নিশান্ত কুমার, বিক্রম আহলাওয়াত এবং প্রশান্ত চান্ডিলা। অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে দুটি মামলার ক্ষেত্রেই পশ্চিমবঙ্গ সরকার ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ শীর্ষ পুলিশ কর্তাদের পক্ষ করা হয়েছে। সুপ্রিম কোর্টে জোড়া মামলায় প্রথমেই নাম রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের। মামলায় 2 নম্বর পক্ষ হিসেবে রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম। এরপরেই নাম রয়েছে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের। ইডির মামলায় পরবর্তী নাম কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মার। পিটিশনে 5 নম্বর পক্ষ করা হয়েছে কলকাতা পুলিশের ডিসি সাউথ প্রিয়ব্রত রায়কে। গোটা ঘটনায় সিবিআই তদন্তের আর্জি জানিয়ে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকেও জোড়া মামলায় পক্ষ করেছে ইডি। কলকাতা পুলিশ নিজেই ফেঁসে বসে আছে। একটু আগেই আমি পেয়েছি ইডি সুপ্রিম কোর্টে কেস ফাইল করেছে পশ্চিমবঙ্গ সরকার এবং স্বরাষ্ট্র দপ্তর, পুলিশ দপ্তরের বিরুদ্ধে। মনোজ ভার্মা, রাজীব কুমার ব্যাগটা গোছান। মুখ্যমন্ত্রীকে রক্ষা করা, তাকে দেখা, সেটাই রাজ্য পুলিশের কাজ, রাজ্য প্রশাসনের কাজ। মুখ্যমন্ত্রী যেখানে গিয়েছেন সেখানে নিশ্চয়ই যাবেন, যারা রাজ্যের আধিকারিক আছে তারা গিয়ে ঠিক করেছেন। মুখ্যমন্ত্রীকে প্রোটেক্ট করা তো রাজ্য প্রশাসনের দায়িত্ব। মুখ্যমন্ত্রী বলছেন তিনি তৃণমূল নেত্রী হিসেবে গিয়েছেন। হ্যাঁ, গিয়েছেন তো, ঠিক আছে, লোকটা তো একই। ঠিক করেছেন কি ভুল করেছেন কোর্ট সেটা বিচার করবে। সুপ্রিম কোর্টে দায়ের 150 পাতারও বেশি পিটিশনে ঘটনার দিনের যাবতীয় বর্ণনা সহ একাধিক বিস্ফোরক অভিযোগ করেছে ইডি। আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে তল্লাশির সময় পুলিশকে নিয়ে মুখ্যমন্ত্রীর পৌঁছে যাওয়া, ইডির অফিসারদের বাজেয়াপ্ত করা তথ্য প্রমাণ ছিনিয়ে নেওয়া, তল্লাশিতে বাধা দেওয়া, আধিকারিকদের ধমকানো সহ ইডির পিটিশনে ছত্রে ছত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্য পুলিশের শীর্ষ কর্তাদের একাংশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করা হয়েছে। সুপ্রিম কোর্টে ইডি দাবি করেছে এটি একটি চুরি, লুট, ডাকাতি ও তথ্য প্রমাণ হাতানোর মামলা। বৃহস্পতিবারের ঘটনায় ইতিমধ্যেই শেক্সপিয়ার সরণি থানা ও সল্টলেকের ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় মোট 3টে এফআইআর দায়ের করা হয়েছে, যার মধ্যে খোদ মুখ্যমন্ত্রীও এফআইআরও করেছেন। সেই এফআইআরকে সামনে রেখে তদন্তও শুরু করে দিয়েছে পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে সিসিটিভি ফুটেজ। সুপ্রিম কোর্টে ইডির জোড়া পিটিশনে এই বিষয়েরও উল্লেখ করা হয়েছে। পিটিশনে ইডির দাবি, ভয় দেখাতেই তাদের অফিসারদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। ন্যাকামি হচ্ছে। কে ইডি আর সিবিআই দেখিনি আমরা? যে ইডি সিবিআই ঠিক ভোটের সময় অ্যাক্টিভ হয় সে আবার তদন্তকারী নাকি? সে তো দিল্লির বিজেপির দালাল। 5 বছর মনে থাকবে না, ঠিক ভোটের আগে লভ্য হলো, ভোট শেষ, খেল খতম, পয়সা হজম। একেবারে অর্কেস্ট্রেটেড প্ল্যান একটা ব্যবস্থাপনা। দিল্লি রাজ্য বোঝাপড়ার বাইরে যেটা হতে পারে না, এটা সবাই বোঝে। এটা ভোটের জন্য করছে, এটা তদন্তের জন্য করেনি। এটা ভোটের জন্য করছে, এটা তদন্তের জন্য করেনি। তদন্তের জন্য করলে কি হতে পারতো আমরা আগে দেখেছি। তদন্তের জন্য যখন ইডি যায় তখন প্রাক্তন অর্থমন্ত্রী দেশের, তার বাড়িতে পাঁচিল টপকে ঘাট ধরে তুলে নিয়ে এসেছিল। ওটাকে তদন্ত, সেটাও কেন করেছিল? তার পিছনেও রাজনৈতিক খেলা ছিল, ভিন্ন কথা। কিন্তু তদন্ত যদি করতে চায় তাহলে কি করতে পারে ইডি অথবা সিবিআই সবাই জানে। কিন্তু পশ্চিমবাংলায় কোনো তদন্ত তো হচ্ছে না। এই বছরের পর বছর ধরুন সারদা কাণ্ড, ওরা সব মিলিয়ে এমন তদন্ত রিপোর্ট দিল সেন্ট্রাল এজেন্সি, মানে বিচারকরা পর্যন্ত আটকে উঠেছেন। কার্যত স্পষ্ট বোঝা গেছে সে ইডি হোক আর সিবিআই হোক, তাদের দিল্লি হয়ে আমরা লড়ছি ভাব, ভোটের সময় লড়ছি ভাব, কিন্তু সারা বছর এই রাজ্যের যারা শাসক তাকে সাহায্য করে, তার স্বার্থ রক্ষা করে, না বুঝবার কোনো কারণ নেই। অতীতেও আমরা দেখেছি এ রাজ্যের প্রশাসন কিরকম, এটা সবাই বোঝেন। নিজাম প্যালেসে ইট বৃষ্টি হল, কি করলেন? তখন তো ভোট টোট ছিল না, তারপর বছরের পর বছর চলে গেল, কি ব্যবস্থা করলেন? অথবা রাজীব কুমার, ভোট শেষ, বন্ধ হয়ে গেল। রাজীব কুমার, তাকে বাড়িতে গেছে দিল্লির তদন্তকারীরা, ব্যাস
যেভাবে তাকে ঘিরে ধরা হলো এবং রাজ্যের পুলিশ আর দিল্লির পুলিশ এই অপদার্থতার জায়গায় কার্যত ন্যাকামি করার ব্যবস্থা হচ্ছে, এটা সবাই বুঝে গেছেন। এবং এই অপদার্থতার উত্তর দিতে হবে দিল্লিওয়ালাদের। অর্থমন্ত্রী মাস্ট রিজাইন। তিনি কত বড় অযোগ্য এবং অপদার্থ যে তার বাহিনীর তদন্তের তল্লাশির ঘেরাটোপ থেকে কার্যত 2500-3000 কোটি টাকার কাগজ তুলে নিয়ে চলে গেল। আমি কেউ বিশ্বাস করে না। আজকাল সব হাতে হাতে কাগজ রেখে দেয় এমন তো নয়, আজকাল তো সব ডিজিটাল নানান রকম বন্দোবস্ত আছে। সেইখানে যেন মনে হলো মুখ্যমন্ত্রী গেছিলেন আর ইডি অফিসাররা কাগজ সাজিয়ে রেখেছে, মুখ্যমন্ত্রী নিয়ে গিয়ে চলে আসলেন। এটা একেবারে দিল্লির যে মনোভাব এবং সেই মনোভাবে রাজ্যকে পাশে রাখার ব্যবস্থা করা, এটা কোনো তদন্ত, কোনো তল্লাশি, কোনো কিছুর ব্যবস্থা নয়। এটা পরিষ্কার। এবং যদি সত্যি মিনিমাম কিছু করতে হয় তাহলে দিল্লির অর্থমন্ত্রীকে পদত্যাগ করতে হবে এবং আর কিছু না পারুক আইএস আইপিএস অফিসার যারা গেছিলেন তাদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা কেন নেয়নি কেন্দ্রের স্বরাষ্ট্র দপ্তর, কেন নেয়নি স্বরাষ্ট্রমন্ত্রী? এটা কার্যত অমিত শাহর খেলা, নরেন্দ্র মোদীর পরামর্শে অমিত শাহর খেলা। পিছনে আরএসএস মিলিয়ে মিশিয়ে দাও, তদন্ত চলে যায়, যাক, লুঠের রাজত্ব পশ্চিমবাংলা। মোদী দিদি না বুঝবার কোনো কারণ নেই। এ কথাটা আমরা আগেই বলেছিলাম যে ওখানে বাধা দিলে গুলি চলতো, ওখানে বাধা দিলে প্রাণনাশের হুমকি, প্রাণনাশ হবার সম্ভাবনা থাকতো। ঠিক একই কথা তারাই বলেছেন, কারণ এটা অত্যন্ত স্বাভাবিক কথা ছিল। এবং তারা এটাও বলেছেন যে মুখ্যমন্ত্রী এই ধরনের ঘটনা বরংবার ঘটান। যতবার তারা দেখেছেন, যতবার এর আগে নিজাম প্যালেসের ঘটনা, এর আগে শাহজাহানের ঘটনা, এর আগে রাজীব কুমারের ঘটনা আমরা বাংলার মানুষ দেখেছি। আমরা সুপ্রিম কোর্টের কাছে আবেদন করব মুখ্যমন্ত্রীর এই ডাকাতির বিরুদ্ধে, তার বিরুদ্ধে যেন ডাকাতির মামলা হয় এবং ডাকাতি কেসে যেন মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করা হয় এবং অনতিবিলম্বে কোর্টকে নির্দেশ দিতে হবে, ফরেনসিক করতে হবে যে ফাইলগুলো উনি চুরি করেছেন, যে মোবাইলটা চুরি করেছেন, যে ল্যাপটপ চুরি করেছেন। ভাবতে খারাপ লাগে যে আমার মুখ্যমন্ত্রী মোবাইল চোর। সেই মোবাইল এবং ল্যাপটপ তাকে জমা দিতে হবে কোর্টের কাছে বা নির্দিষ্ট জায়গা ইডির কাছে, এবং তার ফরেনসিক করে দেখা হবে তার থেকে কি কি ডাটা তিনি ইতিমধ্যে ডিলিট করেছেন, সেই ডাটাকে রেস্টোর করার ব্যবস্থা করতে হবে। মুখ্যমন্ত্রী চুরি করবেন, চোরের মায়ের বড় গলা তিনি স্টেজে উঠে শোনাবেন লোককে, হ্যাঁ, একে ভোট চোর, ওকে এই চোর তাই চোর বলবেন, আর নিজে দাঁড়িয়ে গিয়ে বাংলার একজন মুখ্যমন্ত্রী হয়ে তিনি দাঁড়িয়ে থেকে চুরি করবেন ফাইল। বাংলার মানুষ সহ্য করবে? এটা বাংলার অস্মিতা? সারা ভারতবর্ষের কাছে বাঙালি আজকে একটা হাসির করা। মুখ্যমন্ত্রী পদরার বেইজ্জতি করে দিয়েছেন। কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন, এ মুখ্যমন্ত্রীকে সরিয়ে দিলে, রাষ্ট্রপতি শাসন করে দিলেও একে শহীদ বলে কেউ করবে না, কাঁদবে না। এর জন্য কেউ রাস্তার পথের কুকুর বেড়ালো চোখের জল ফেলবে না এই মুখ্যমন্ত্রীর জন্য, এই সরকারের জন্য। কিন্তু একে রেখে দিলে বিভিন্ন ধরনের অনভিপ্রেত এবং মিথ্যে প্রশ্ন সিপিএম এবং কংগ্রেস সৃষ্টি করবে এবং সেই প্রশ্ন আমাদেরকে ফেস করতে হবে, ফেস করতে হয়। আমি আপনাদের মাধ্যম দিয়ে আমি আবেদন করব, জনতার আওয়াজ, এই আওয়াজ শুধু টিভিতে বলা কোনো রাজনৈতিক মুখপত্রের নয়, এ কথাটা জনতার, যে অনতি বিলম্বে মুখ্যমন্ত্রীকে এবং তার ভাইপো সহ যাদের যাদের বিভিন্ন মামলায় নাম আছে, এটা তো ঘটনা যে আজকে আমাদেরকে প্রতিনিয়ত ফেস করতে হয় যে কেজরিওয়াল অ্যারেস্ট হচ্ছে, ভাইপো নয় কেন? এদেরকে গ্রেপ্তার করতে হবে। অনেক হয়ে গেছে, এরপর তো আর ইডি সিবিআই এদের কোনো ইজ্জত বলেই থাকবে না। সুপ্রিম কোর্টে ইডি আর্জি করেছে 2টি মামলা রুজু করে সিবিআইকে গোটা ঘটনার তদন্তভার দেওয়া হোক। পাশাপাশি পুলিশের কাছে দায়ের এফআইআরগুলির ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ এবং তাদের ইডি অফিসারদের বিরুদ্ধে যাতে কোনো কড়া ব্যবস্থা নেওয়া না হয় সেই আর্জিও জানিয়েছে ইডি। চোর চুরি করতে এসেছিল, তৃণমূলের আভ্যন্তরীণ ডেটা চুরি করতে এসেছিল, প্রার্থী তালিকা চুরি করতে এসেছিল, দলীয় স্ট্র্যাটেজি চুরি করতে এসেছিল,
সেটা করতে গিয়ে যখন হাতে নাতে ধরা পড়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় যখন চোর ধরেছে, ওই আগেকার দিনে একটা গল্প প্রচলিত ছিল না যে বাসে উঠে পকেটমারি হয়েছে, এবার পকেটমার যাতে তার দিকে সন্দেহ না যায় তার জন্য সে নিজেই পকেটমার বলে চিৎকার করা শুরু করেছে যাতে তাকে লোকে আর পকেটমার না ভাবে। ঠিক সেইভাবে ইডি চুরি করতে এসছে, চুরি করতে এসে ধরা পড়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে রঙ্গে হাতো পাকড়া গয়া চোরি। তারপরে উল্টা চোর কোতোয়াল কো ডাটে, তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ চোর বটে। আসলে কখন এই তদন্ত, একটা জিনিস বুঝতে হবে, 2020 সালে করার মামলা, তারপরে গত 5 বছরে এই মামলা নিয়ে একটা কোনো শুনানি, কোনো তলব হয়েছে? হয়নি। বলা হচ্ছে আইপ্যাকের সাথে সম্পৃক্ততা থাকার কথা। আচ্ছা, আইপ্যাকের তো 3 জন কর্ণধার, 3 জন ডিরেক্টর আছেন, তাহলে বেছে এবং তাদের অফিস রয়েছে, চেন্নাইয়ে তাদের অফিস রয়েছে, দিল্লিতে তাদের অফিস রয়েছে, প্রতীক জৈনের সাথে আরও 2 জন, তারা অন্যতম কর্ণধার সংস্থা। তো তাদের বাড়িতে কেন তল্লাশি হলো না? তাদের বাড়িতে কেন পুলিশ গেল না? যদি আইপ্যাক এটার সাথে জড়িত হয়ে থাকে তাহলে 3 ডিরেক্টরের কাছেই পুলিশের যাওয়া উচিত ছিল। গেল শুধুমাত্র প্রতীক জৈনের বাড়িতে, তার কারণ প্রতীক জৈনের বাড়িতে হামলা করলে তার ফোন থেকে, তার ল্যাপটপ থেকে, তার হার্ড ড্রাইভ থেকে ডেটাগুলো তুলে অমিত শাহ এবং বিজেপির হাতে তুলে দেওয়াটাই ছিল ইডির কাজ। আমাদের দেশের এজেন্সি, যেই এজেন্সির কাজ হচ্ছে ইকোনমিক অফেন্স নিয়ে তদন্ত করা, তাদেরকে যে চুরি করতে না পাবে নরেন্দ্র মোদী, অমিত শাহ, এটা এর আগে দেশের মানুষ দেখেনি। ধরা পড়ল মমতা ব্যানার্জির কাছে। আর যদি সৎসাহস থেকে থাকতো, যদি সত্যি সত্যি তদন্তের জন্যই আসতেন, তাহলে দিলেন কেন মমতা ব্যানার্জির হাতে ফাইলগুলো? কার্যত তো গলদঘর্ম হয়ে ভয়ে কাঁপতে কাঁপতে মমতা ব্যানার্জির হাতে ফাইল তুলে দিয়েছিলেন। কারণ আপনারা জানেন যে আপনারা নিজেরা চুরি করতে এসেছিলেন, আপনারা অন্যায় করতে এসেছিলেন, সেই অন্যায় হাতে নাতে ধরা পড়েছে, ভয়ে মুখ্যমন্ত্রীর হাতে ফাইল তুলে দিয়েছিলেন। যদি আপনাদের সৎসাহস থাকতো, যদি মেরুদণ্ডে শিরদাঁড়া সোজা থাকতো, তাহলে ফাইলটা তুলে দিতেন না। মুখ্যমন্ত্রী যাক কি প্রধানমন্ত্রী যাক, যদি আপনি সত্যনিষ্ঠ অফিসার হন, যদি আপনি ডিউটি করতে গিয়ে সততার পথে অবিচল থাকেন, তাহলে ফাইল তুলে দিতে গেলেন কেন? তার মানে আপনিও জানতেন যে মালিকের নির্দেশে, মালিকের হুকুমে চাকর হয়ে ফাইল চুরি করতে আসতে হয়েছিল। কারণ তৃণমূলের সাথে লড়াইতে পেরে না উঠে, তৃণমূলের সাথে রণকৌশলে পেরে না উঠে, তৃণমূলের যাবতীয় তথ্যাবলী হাতিয়ে নিয়ে বিজেপিকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য এই পন্থা অবলম্বন করেছিলেন। বাংলার মানুষ তো বুঝেছেই, এবার গোটা দেশের মানুষও বুঝে গিয়েছে এই চুরি করে তৃণমূলকে হারানো যাবে না। ভোট চুরি করে চেষ্টা করেছিলেন, বিএলএরা রুখে দিয়েছে, বিএলএ টুরা। এবার ডেটা চুরি করতে এসেছিলেন, জননেত্রী রুখে দিয়েছেন। গোটা বাংলা আপনাদের বিরুদ্ধে এসআইআর করবে, 2026-এর নির্বাচনে বিজেপি দলটাকে নিশ্চিহ্ন করে দেবে পশ্চিমবাংলার মাটি থেকে। সূত্রের খবর, জোড়া মামলার দ্রুত শুনানির জন্য মঙ্গলবার প্রধান বিচারপতি সূর্যকান্তের বেঞ্চে আবেদন করতে পারে ইডি। কেন্দ্রীয় এজেন্সির তৎপরতা, হেভিওয়েটের বাড়িতে তাদের অভিযান নিয়ে উত্তপ্ত বাকযুদ্ধ এবং রাজনৈতিক টানাপোড়েন বহুবার দেখেছে রাজ্যবাসী। কিন্তু এবার আইপ্যাকের অফিস ও তাদের কর্ণধারের বাড়িতে ইডি তল্লাশি ঘিরে সংঘাত যে পর্যায়ে পৌঁছলো তা একেবারে নজিরবিহীন। ইডি এবং তৃণমূল পরস্পরের বিরুদ্ধে যেসব অভিযোগ তুলছে তা একেবারে চমকে দেওয়ার মতো। সোমবার ইডির তরফে সুপ্রিম কোর্টে যে পিটিশন করা হয়েছে তার ছত্রে ছত্রে অভিযোগ তোলা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। পিটিশনের একটি জায়গায় তারা অভিযোগ করেছে, 8ই জানুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্য পুলিশের ডিজি, কলকাতার পুলিশ কমিশনার এবং প্রায় 100 পুলিশ কর্মীর বাহিনী জোর করে ঢুকে পড়ার আগে অবধি তল্লাশি চলছিল শান্তিপূর্ণভাবে এবং আইন মেনে। কোথাও আবার ইডির তরফে অভিযোগ করা হয়েছে, বৃহস্পতিবার ইডি অফিসারদের চমকে দিয়ে সেখানে জোর করে ঢুকে পড়েন মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন মুখ্য সচিব, রাজ্য পুলিশের ডিজি, কলকাতার পুলিশ কমিশনার, ডেপুটি পুলিশ কমিশনার। তারা শুধু ইডি অফিসারদের হুমকি দেননি, অপরাধ প্রমাণ রয়েছে এমন ফাইল এবং বৈদ্যুতিন তথ্য প্রমাণ ছিনিয়ে নেন। সেই সঙ্গে সরাসরি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এর আগেও আইন হাতে তুলে নেওয়া এবং পুলিশের অপব্যবহারের অভিযোগ তুলেছে ইডি। সুপ্রিম কোর্টের পিটিশনে ইডির তরফে অভিযোগ করা হয়েছে, অপরাধ সংগঠিত করার পর মুখ্যমন্ত্রী এবং তার নির্দেশে পুলিশ কর্তারা কেন্দ্রীয় এজেন্সি ও তার অফিসারদের বিরুদ্ধে একাধিক এফআইআর দায়ের করেছে। ইডির তরফে সুপ্রিম কোর্টের পিটিশনে আরও চাঞ্চল্যকর অভিযোগ করা হয়েছে, ইডি অফিসারদের মনোবল ভেঙে দিতে মুখ্যমন্ত্রীর নির্দেশে ইডি অফিসারদের মিথ্যে, তুচ্ছ এবং বিরক্তিকর মামলায় জড়াচ্ছেন শীর্ষ পুলিশ কর্তারা। পাল্টা তৃণমূলের অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে ভোটের ঠিক আগে ইডি অভিযোগ করেছে। এই যে আইপ্যাকের অফিসে রেড হল,
এবার বিজেপির নেতারা বলছে যে কয়লা কাণ্ডে ইডি তদন্ত করছে, ইডি রেড করবে, তাতে আপত্তি কোথায়? কোনো আপত্তি নেই। আপত্তি দুটো যায়, এক হচ্ছে কয়লা তদন্তে লাস্ট 3 বছরে একটা সামান ইস্যু করা হয়নি কাউকে, হঠাৎ করে নির্বাচনের 1 মাস আগে রেড। আর 2 নম্বর আপত্তি হচ্ছে আইপ্যাকের 3 জন ডাইরেক্টর, 3 জন ডাইরেক্টর কোম্পানির উপর রেড হলে 3টে ডাইরেক্টরের উপর রেড হবে। একজন দিল্লিতে কাজ করছে, একজন তামিলনাড়ুতে কাজ করছে, একজন বাংলায় কাজ করছে। খালি বাংলায় রেড হবে কেন? আইপ্যাকের চেন্নাইতে অফিস আছে, আইপ্যাকের দিল্লিতে অফিস আছে, আইপ্যাকের কলকাতায় অফিস আছে। খালি কলকাতায় রেড কেন? দিল্লিতে রেড নয় কেন? হায়দ্রাবাদে আইপ্যাকের অফিস আছে, সেখানে রেড নয় কেন? কেন? তার কারণ রেড করতে তো আসেনি, রেড করতে আসেনি, তথ্য নিতে এসছে, চুরি করতে এসছে। আগের বার ইলেকশনে আপনারা ভুলে গেছেন আমার ফোনে পেগাসাস ঢুকিয়েছিল, ভুলে গেছেন? তারপরেও হেরেছে, এবারও হারবে। একটা বেসরকারি সংস্থার বিরুদ্ধে একটা এজেন্সি তারা তদন্ত চালাচ্ছে, তারা সার্চ অ্যান্ড সিজার করতে যাচ্ছে, আর সেই রাজ্যের মুখ্যমন্ত্রী সেই রাজ্যের সশস্ত্র পুলিশ, আই রিপিট মাই ওয়ার্ডস কোট আনকোট, সশস্ত্র পুলিশ নিয়ে সেখানে দৌড়ে ঢুকে পড়ছেন এবং ঢুকে পড়ে তদন্তে বাধা দিচ্ছেন। সেখান থেকে প্রমাণাদি নিয়ে 2 রকম গাড়িতে চাপিয়ে নিয়ে বেরিয়ে যাচ্ছেন। ঢোকার সময় কি 4:05 আর বেরোনোর সময় 0:03:05। গাড়ির চালক হচ্ছে সেই যে কোম্পানির এগেনস্টে তদন্ত চলছে, সেই বেসরকারি কোম্পানিরই একজন কর্মী হচ্ছে সেই মুখ্যমন্ত্রীর গাড়ির চালক। পুরোপুরি আইন শৃঙ্খলা নেই। ছত্রে ছত্রে অভিযোগ, ইডির নিশানায় মুখ্যমন্ত্রী, একের পর এক কড়া অভিযোগ, পাল্টা তৎপর তৃণমূলও। শেষমেশ সুপ্রিম কোর্টে মামলার শুনানিতে কি হয় সেদিকেই সবার নজর। কিচ্ছু হবে না। ইডি আধিকারিকরা কি করছিল? বিনা বাধায় আসলো, মমতা ব্যানার্জি ফাইন নিয়ে চলে গেল, আটকালো না, ঢুকলো কি কবে, পদক্ষেপ কি, এই নিয়ে যখন চর্চা হচ্ছে সারা পশ্চিমবাংলার অলিতে গলিতে, বিজেপি তৃণমূলের বাইনারিটা এক্সপোজ হয়ে যাচ্ছে, সেই সময় এটা হচ্ছে এই মামলাতে কিছু হবে না, নাটক চলছে বাংলার মানুষকে নিয়ে। কয়লা পাচারের কোটি কোটি টাকা কোথায় গেল? এই প্রশ্নের উত্তরের খোঁজেই বৃহস্পতিবার দেশ জুড়ে একসঙ্গে 10 জায়গায় অভিযান চালায় ইডি। তার মধ্যে 2টি লোকেশন আইপ্যাকের কর্ণধারের বাড়ি ও অফিসে পৌঁছে যান ইডির অফিসাররা। কিন্তু সেখানে আচমকা দেখা যায় এই ছবি। লাউডন স্ট্রিটে প্রতীক জৈনের বাড়িতে পৌঁছে যান খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় 18 মিনিট পর হাতে মাইক্রোফোন, একটি মোবাইল ফোন ও সবুজ রঙের একটি ফাইল নিয়ে বেরিয়ে আসেন মুখ্যমন্ত্রী। ED raided my IT sector office to collect all of our party hard disk, the candidate list, the party strategy, the party plan. Is it the duty of the ED and Amit Shah? And he's taking away all my party documents. যখন অফিসে কেউ ছিলই না প্রায়, এবং তারা এসে আমাদের পার্টির সব ডেটা, সমস্ত ল্যাপটপ, সমস্ত আইফোন বা ফোনে যে সমস্ত স্ট্র্যাটেজি আছে ইলেকশনের, ইনক্লুডিং SIR, আমাদের কাজ চলছে। এই ঘটনাতেই এবার ডাকাতির অভিযোগ তুলল ইডি। সুপ্রিম কোর্টে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে দায়ের করা পিটিশনে দাবি করা হয়েছে, যেহেতু ইডির অফিসারদের বেআইনিভাবে আটক করে এবং মৃত্যু বা আঘাতের ভয় দেখিয়ে অথবা বেআইনিভাবে আটকের ভয় দেখিয়ে চুরি সংগঠিত করা হয়েছিল, তাই অভিযুক্তরা BNS 2023-এর 309 নম্বর ধারা অনুযায়ী ডাকাতির অপরাধ করেছে। না, এটা ইডির বলার কোনো প্রয়োজন নেই, এটা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মানুষ জানেন। এখন স্কুল গোয়িং একটা বাচ্চা, সেও বলে দেবে এটা। এর আগেও উনি হস্তক্ষেপ করেছেন, এর আগেও উনি সরাসরি ধর্ণা দিয়েছেন, এর আগেও ওনার নির্দেশে কলকাতা পুলিশ CBI অফিসারদের কলার ধরে টেনে গাড়িতে তুলে নিয়েছে। এ তো মানুষ দেখেছে। সুপ্রিম কোর্টে ইডির পিটিশনে আরও দাবি করা হয়েছে, যেহেতু ঘটনার সময় মুখ্যমন্ত্রীর সঙ্গে আসা ব্যক্তির সংখ্যা 5 জনের বেশি ছিল, যেহেতু তারা ডাকাতি করেছে এবং তাদের কাছে প্রাণঘাতী অস্ত্র ছিল, তাই তারা ভারতীয় ন্যায় সংহিতা 310 ধারা অনুযায়ীও ডাকাতির অভিযোগে দোষী। এই ধারা অনুযায়ী নির্ধারিত শাস্তি 7 বছরের কম নয়। শুধুমাত্র ডাকাতির অভিযোগই নয়, ইডির পিটিশনে রয়েছে অস্ত্রের প্রসঙ্গ। উঠে এসেছে তল্লাশির জায়গায় পিস্তল, রাইফেল নিয়ে ঢুকে পড়ার অভিযোগ,
পিটিশনের ডি নম্বর পাতার 2 নম্বর পয়েন্টে তার বর্ণনা দিয়েছেন ইডির আইনজীবী। রাজনৈতিক দস্যুবৃত্তি করতেই তো ইডির মতো লেঠেল বাহিনী পাঠিয়েছিল বিজেপি। তৃণমূলের তথ্য ভান্ডার লুট করতে তো বাহিনীর নামে, কেন্দ্রীয় এজেন্সির নামে লেঠেল বাহিনী পাঠিয়েছিল। এখন বাংলার বাঘিনী মমতা বন্দ্যোপাধ্যায় একা দাঁড়িয়ে বিজেপির লেঠেল বাহিনী তার সামনে নিজের দলের তথ্য ভান্ডারকে রক্ষা করেছেন। সেটা সামলাতে না পেরে এই ধরনের গল্প গুজব করতে গেছে ওই 56 ইঞ্চির লোকজন। সশস্ত্র পুলিশ নিয়ে সেখানে দৌড়ে ঢুকে পড়ছেন এবং ঢুকে পড়ে তদন্তে বাধা দিচ্ছেন। সেখান থেকে প্রমাণাদি নিয়ে দুরকম গাড়িতে চাপিয়ে নিয়ে বেরিয়ে যাচ্ছেন। ইডি বলেছেন ইডি তাদের সত্যতা প্রমাণিত করবেন সুপ্রিম কোর্টের সামনে কিংবা অন্য কোনো আদালতে, আর এরা যারা করেছে তারাও করবে। মাঝখান থেকে কান কাটা গেল বাঙালির। ইডির পিটিশনে দাবি করা হয়েছে 8ই জানুয়ারি যখন শান্তিপূর্ণ ও আইনসম্মতভাবে তল্লাশি অভিযান চলছিল, ঠিক সেই সময় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পশ্চিমবঙ্গ পুলিশের ডিজি এবং কলকাতা পুলিশের কমিশনার সহ প্রায় 100 জন পুলিশের একটি দল বেআইনিভাবে প্রতীক জৈনের বাসভবনে ঢুকে পড়ে। সেখানেই তল্লাশি চলছিল। ইডি আধিকারিকরা যেসব নথি নিজেদের দখলে নিয়েছিলেন সেই সব নথি অবৈধভাবে চুরি করে ও জোর করে নিয়ে যাওয়া হয়। এরপরেই বলা হয়েছে যে পুলিশ কর্তারা আবাসনে প্রবেশ করেছিলেন তাদের কাছে পিস্তল ও রাইফেল সহ আগ্নেয়াস্ত্র ছিল। মৃত্যু ঘটানোর প্রস্তুতি, আঘাত বা আটক করা অথবা মৃত্যু বা আঘাতের ভয় দেখানোর প্রস্তুতি নিয়েই চুরির মতো অপরাধ সংগঠিত করা হয়েছিল। ইডি কলকাতা হাইকোর্টে বলেছিলেন যে ফোর্সিবলি সেগুলো কেড়ে নিয়ে চলে এসছেন এবং সেটা আপনারা দেখেছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী অপরাধ করে বিরোধ অর্পে সেগুলো নিয়ে এসে বাইরে দেখাচ্ছেন যে একটা ফাইল বুকে জড়িয়ে ধরে আছেন, হয়তো ল্যাপটপ আছেন, বলছেন হার্ড ডিস্ক, এবং তারপরে আর একটা মোবাইল যেটা প্রতীক জৈনের মোবাইল, সেগুলো যে তিনি নিয়ে এসেছেন সেটা সকলকে দেখিয়েছেন। তো এটা সত্য। এটাও সত্য যে ইডির লোকেরা বাধা দিতে গেলে সেখানে অন্য পক্ষ থেকে বল প্রয়োগের সম্ভাবনা ছিল, কিন্তু আমি তবুও বলবো ইডির লোকদের বাধা দেওয়া উচিত ছিল 1 নম্বর। সেরকমভাবে সল্টলেকেও ডিজি এবং আরও পুলিশ অফিসারদের নিয়ে গিয়ে সেখানকার ফাইলগুলো পুলিশ অফিসার বা অন্যান্য যারা সরকারি কর্মচারী তারা নিয়ে এসে একটা পার্টির গাড়িতে লোড করেছে এবং সেইগুলো নিয়ে মুখ্যমন্ত্রী চলে এসেছেন। কাজী লাউডন স্ট্রিটে বা সল্টলেকে যে ঘটনা অপরাধ ঘটেছে তাতে যেহেতু 5 বা তার বেশি লোক ছিলেন, এটা ডাকাতির ঘটনা হবে। যেহেতু প্রমাণ লোপাটের কাজ করেছেন 238 নম্বর ধারায় এখানে মামলা হবে। যেহেতু পাবলিক সার্ভেন্টদের কাজে বাধা দেওয়া হয়েছে 132, 121 কগনাইজেবল এবং নন ভ্যালুয়েবল অফেন্সেও মামলা হবে। এবং এখানে মামলা যেমন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে হবে, তেমনি ডিজির বিরুদ্ধে হবে, তেমনি সিপির বিরুদ্ধে হবে, তাদের সঙ্গে যে পুলিশ অফিসার ছিলেন তাদের বিরুদ্ধে হবে। এখন ইডির লোকেরা যেটা কারণ দেখিয়েছেন যে পুলিশ মন্ত্রী স্বয়ং ছিলেন এবং ডিজি ছিলেন, সিপি ছিলেন, অতএব স্থানীয় থানায় মামলা করতে গেলে তার সুরাহা পাওয়া যেত না। আমি অস্বীকার করছি না ইডির কথা, কিন্তু আমি তবুও বলবো ইডির লোকদের উচিত ছিল থানায় যাওয়া। থানার লোকেরা ডায়েরি নিলে ভালো, নাহলে অন্যভাবে সেটা পাঠানোর ব্যবস্থা ছিল। সিনিয়র অফিসারদের কাছে যাওয়ার পর ম্যাজিস্ট্রেট কোর্টে যাওয়ার অপশান ছিল। এখন তারা হাইকোর্টে গিয়েছেন, সুপ্রিম কোর্টে গিয়েছেন। হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট যদি কোনো ডাইরেকশান দেন, এবং সেক্ষেত্রে আমাদের এখানে যে সংবিধানকে না মেনে, দেশের কোনো রকম আইন না মেনে একজন মুখ্যমন্ত্রী নিজে তো অপরাধ করছেনই, তার অধীনে ডিজি, সিপি এবং অন্যান্য পুলিশ অফিসারদের অপরাধ করাচ্ছেন, এইটা কিন্তু বন্ধ হলে মানুষ উপকৃত হবে। কারণ যদি মুখ্যমন্ত্রী অপরাধ করান তাহলে সেই অপরাধ সাধারণ পুলিশ কর্মচারীদের পক্ষে বন্ধ করা শক্ত, যদি না উচ্চ আদালত এখানে হস্তক্ষেপ করে এবং আইনের শাসন সেখানে প্রতিষ্ঠিত করেন, সংবিধান অনুসারে যাতে প্রশাসন চলে সেটা দেখে, তাহলে খুব ভালো হয়।
আইপ্যাকে ইডির তল্লাশির সময় পুলিশের শীর্ষ কর্তাদের সঙ্গে নিয়ে মুখ্যমন্ত্রী সেখানে ঢুকে পড়া, সবুজ ফাইল হাতে বেরিয়ে আসা, এরপর লাউডন স্ট্রিটে আইপ্যাকের কর্ণধারের বাড়ি থেকে সেক্টর 5-এ আইপ্যাকের অফিসে পৌঁছে যাওয়া, সেখানেও ইডির তল্লাশি চলাকালীন ফাইল হাতে মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মীর বেরিয়ে আসা। বৃহস্পতিবারের এই সব ছবি ঘিরে টানাপোড়েন চলছে সোমবারও। সামনে আসছে অভিযোগ, পাল্টা অভিযোগ। প্রশ্ন উঠছে, ইডি অফিসাররা সেদিন মুখ্যমন্ত্রীকে বাধা দেননি কেন? ইডির সঙ্গে থাকা কেন্দ্রীয় বাহিনী বা কি করছিল? ভেতরে ঠিক কি ঘটেছিল? এই প্রেক্ষাপটে সুপ্রিম কোর্টে দাখিল করা পিটিশনে ইডি অভিযোগ করেছে, তল্লাশির সময় সকলকে চমকে দিয়ে সেখানে ঢুকে পড়েন মুখ্যমন্ত্রী। সঙ্গে ছিলেন মুখ্য সচিব, রাজ্য পুলিশের ডিজি, কলকাতার পুলিশ কমিশনার, ডেপুটি কমিশনার এবং অন্যান্য পুলিশ কর্তারা। তারা শুধু তদন্তকারী অফিসারদের হুমকি দেননি, ইডি অফিসারদের থেকে ফাইল এবং ইলেকট্রনিক তথ্য প্রমাণ ছিনিয়ে নেন। সুপ্রিম কোর্টে দাখিল করা পিটিশনে ইডি আরও অভিযোগ করেছে, যা ছিনিয়ে নেওয়া হয় সেগুলি আর্থিক দুর্নীতি দমন আইনের আওতায় তথ্য প্রমাণ হিসেবে বাজেয়াপ্ত করা হয়েছিল। ইডির পিটিশনে আরও অভিযোগ করা হয়েছে, তাদের আর ওই জায়গায় তল্লাশি চালানোর অনুমতি দেওয়া হয়নি। এটা অনারেবল সুপ্রিম কোর্টে পিটিশন ফাইল করেছে, আমাদের এক্ষুনি তার ওপর মন্তব্য করার কিছু নেই, এটা অনারেবল সুপ্রিম কোর্ট দেখবে। তবে যেটা শুনেছি সেটা হচ্ছে যে বিজেপির নেতারা যে ভাষায় আক্রমণ করছে, ইডির নথিতেও সেই রকম ধরনেরই ভাষার অভিযোগ আছে। রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি চিফ সেক্রেটারিকে সঙ্গে নিয়ে, ডিজিকে সঙ্গে নিয়ে, পুলিশকে সঙ্গে নিয়ে গিয়ে একটা সরকারি সংস্থার তদন্তের গুরুত্বপূর্ণ নথি ছিনতাই করছেন। এরপরে বাংলা এবং বাঙালির সম্পর্কে কি ধারণা হচ্ছে গোটা দেশের মানুষের? এটা তো অপরাধ, ফৌজদারি অপরাধ। আইপ্যাকের অফিস এবং তাদের কর্ণধারের বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এই তল্লাশি চালাচ্ছিল কয়লাকাণ্ডের তদন্তে। কিন্তু আইপ্যাক এই কেন্দ্রীয় এজেন্সি স্ক্যানারে এলো কি করে? সুপ্রিম কোর্টে দাখিল করা পিটিশনেও তা উল্লেখ করেছে ইডি। তারা দাবি করেছে, আন্তঃরাজ্য আর্থিক তছরূপের মামলায় তদন্ত চলছে, যেখানে অবৈধ কয়লা খনি থেকে 2742 কোটি 32 লক্ষ টাকার তছরূপের অভিযোগ রয়েছে। পিটিশনে ইডির আরও দাবি, অপরাধের 20 কোটিরও বেশি টাকা তার কাছে গেছে এমন তথ্যের ভিত্তিতে প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি চালানো হয়। বৃহস্পতিবার সকাল 7:10 নাগাদ ইডির একটি দল প্রতীক জৈনের বাড়িতে পৌঁছয়। তার প্রায় 5 ঘন্টা পর সকাল 11:55 প্রতীক জৈনের বাড়িতে পৌঁছে যান কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা। এর 5 মিনিটের মধ্যেই বেলা 12টায় আইপ্যাক কর্তা প্রতীক জৈনের বাড়ির সামনে পৌঁছে যান খোদ মুখ্যমন্ত্রী। এরপর যা হয় তা নিয়েই তোলপাড় চলছে রাজ্য রাজনীতিতে। আইপ্যাকে তল্লাশিতে বাধা, তল্লাশির মাঝে নথি চুরির মতো যেসব অভিযোগ ইডি তুলেছে তা নিয়ে সংঘাতের পারও দেখুন সপ্তমে। থানায় এফআইআর, হাইকোর্টে মামলার পর জল গড়িয়েছে সুপ্রিম কোর্ট অবধি। আর সর্বোচ্চ আদালতে ইডি যে পিটিশন দাখিল করেছে সেখানে তারা অভিযোগ তুলেছে, অপরাধের তদন্ত পছন্দ মতো না হলে অথবা মুখ্যমন্ত্রী, তার মন্ত্রী, দলের সদস্যদের কারোর বিরুদ্ধে তথ্য মেলার সম্ভাবনা থাকলে আইন নিজের হাতে তুলে নেওয়া এবং পুলিশের অপব্যবহার করাটা প্রবণতা বানিয়ে ফেলেছেন মুখ্যমন্ত্রী। এরপর 2019 সালের প্রসঙ্গ উল্লেখ করেছে ইডি। সুপ্রিম কোর্টে দাখিল করা পিটিশনে তারা উল্লেখ করেছে, হাইকোর্টের নির্দেশে তদন্ত চলাকালীন সিবিআই কলকাতার তৎকালীন পুলিশ কমিশনারের বাসভবনে যেতে চেয়েছিল, কিন্তু বিস্ময়করভাবে মুখ্যমন্ত্রী বিশাল পুলিশ বাহিনী সহ চলে আসেন এবং তৎকালীন পুলিশ কমিশনারের বাসভবনের গেটের সামনে বসে পড়েন। সিবিআই অফিসারদের গ্রেপ্তার করে কাছের থানায় নিয়ে যাওয়া হয়, হুমকি দেওয়া হয়। সেদিন তৎকালীন পুলিশ অফিসারকে জিজ্ঞাসাবাদে বা তার বাসভবনে তল্লাশি করতে দেওয়া হয়নি। পিটিশনে ইডি দাবি করেছে, আরেকটি চমকে দেওয়ার মতো ঘটনা হলো, জোর করে সিবিআই এর রিজিওনাল অফিসে ঢুকে পড়েছিলেন মুখ্যমন্ত্রী। সঙ্গে ছিল বিশাল পুলিশ বাহিনী এবং প্রচুর লোকজন, যারা সিবিআই অফিসারদের দিকে পাথর ছুড়ছিল। একই সঙ্গে বিশাল সংখ্যক লোকজন পাঠানো হয় সিবিআই এর জয়েন্ট ডিরেক্টরের বাসভবনে। তারা বাড়ি ঘেরাও করে, হিংস্রভাবে দরজা জানলা খোলার জন্য তাতে চাপড় মারতে থাকে। নিজেকে এবং পরিবারকে বাঁচাতে একের পর এক ফোন করতে থাকেন জয়েন্ট ডিরেক্টর। কেন্দ্রীয় বাহিনী পৌঁছানোর পর তাকে উদ্ধার করা হয়। পিটিশনে আরও একটি ঘটনার কথা দাবি করেছে ইডি। সেখানে তারা উল্লেখ করেছে, গুরুতর অভিযোগে অভিযুক্ত এক মন্ত্রীর জামিনের শুনানি চলাকালীন মুখ্যমন্ত্রী 5000 লোক নিয়ে কোর্ট চত্বরে ঢুকে যান।
মুখ্যমন্ত্রী এবং সেই ভিড় পশ্চিমে থেকে চাপের আবহ তৈরি করেন, যাতে বিচারক নিরপেক্ষভাবে সিদ্ধান্ত নিতে না পারেন। এই বিষয়টা কলকাতা হাইকোর্টের নজরে আনা হয়, তবে এখনো অবধি তাতে কিছু হয়নি। সুপ্রিম কোর্টের পিটিশনে ইডির এসব অভিযোগ নিয়ে চলছে রাজনৈতিক তরজা। ইডি চুরি করতে এসে ধরা পড়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে রঙ্গে হাতো পাকড়া গয়া চোরি। তারপরে উল্টা চোর কোতোয়াল কো ডাটে, তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ চোর বটে। আসলে কখন এই তদন্ত, একটা জিনিস বুঝতে হবে, 2020 সালে করার মামলা, তারপরে গত 5 বছরে এই মামলা নিয়ে একটা কোনো শুনানি, কোনো তলব হয়েছে? হয়নি। বেসরকারি সংস্থা এই রাজ্যের শাসন চালাচ্ছে, এই রাজ্যের এক্সচেকার ব্যবহার করছে, এই রাজ্যের মানুষের উপরে অত্যাচার করছে, এখানে সম্পদ লুট করছে। মুখ্যমন্ত্রী সামনে থেকে প্রশাসনিক ক্ষমতা ব্যবহার করে সেটাকে বাধা দিচ্ছেন, ঠিকই আছে। এর পাশাপাশি হাইকোর্টের শুনানি পিছিয়ে যাওয়া নিয়েও সুপ্রিম কোর্টের পিটিশনে চাঞ্চল্যকর অভিযোগ তুলেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আইপ্যাক কাণ্ড নিয়ে ইডি এবং তৃণমূল দুপক্ষ আগেই কলকাতা হাইকোর্টে গেছে। শুক্রবার তার শুনানি থাকলেও এজলাসে হই হট্টগোল হয়। শুনানি পিছিয়ে দিতে হয় বিচারপতি শুভ্রা ঘোষকে। এবার সুপ্রিম কোর্টে দাখিল করা পিটিশনে তা নিয়েও অভিযোগ তুলল ইডি। তারা দাবি করেছে শুনানি যাতে না হয় তার জন্য প্রবল হই হট্টগোলের পরিবেশ তৈরি করা হয়। তার জেরে হাইকোর্ট মামলা শুনতে পারেনি এবং শুনানির উপযুক্ত পরিবেশ না থাকার কথা উল্লেখ করে শুনানি পিছিয়ে দেন বিচারক। এই হই হট্টগোলে যে মুখ্যমন্ত্রী সমর্থকরা যুক্ত তা হোয়াটসঅ্যাপ গ্রুপের মেসেজ থেকে স্পষ্ট, যেখানে দলের সদস্যদের কোর্টে এসে জমায়েত করতে বলা হয়। ইডির একটা এত বিলাসবহুল অ্যানুয়াল বাজেট থাকা সত্ত্বেও তাদের একটা পার্ট টাইম ইনভেস্টিগেশন এজেন্সি হিসেবে কাজ করার যে মনোভাবাপন্ন, মানে তারা একটা মামলা রুজু করবে 2020 সালে, সেইটার ইনভেস্টিগেশন হবে 21-এ, আবার ইনভেস্টিগেশন হবে 24-এ, আবার ইনভেস্টিগেশন হবে 26-এ। এই পার্ট টাইম ইনভেস্টিগেশন এজেন্সির পার্ট টাইম বিহেভিয়ারের উপরে একটা জুডিশিয়াল পর্যবেক্ষণে তদন্ত হওয়া প্রয়োজনীয়তা আছে এমন পুলিশ অফিসারদের দিয়ে তারা সেই সব রাজ্য থেকে বিলং করবে যেসব রাজ্যে বিজেপির সরকার নেই। একটা এসআইটি গঠন করা উচিত। অবিজেপি সরকারের যেসব স্টেট আছে তার পুলিশ সিনিয়র অফিসারদের দিয়ে টু আইডেন্টিফাই দি রোল অফ দি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বিফোর ইলেকশন। এটা আজকের দিনে দাঁড়িয়ে গণতান্ত্রিক পরিকাঠামো বাঁচানোর সবথেকে বড় প্রয়োজনীয়তা বলে আমার মনে হচ্ছে, একজন আইনের ছাত্র এবং একজন ভারতীয় নাগরিক হিসেবে। দ্বিতীয় যে বক্তব্যটা সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তাদের প্রচুর অভিযোগ। দেখুন, আপনি যদি দেখেন তড়িঘড়ি ইডি এবং ইডির মাদার অর্গানাইজেশন ওয়েস্ট বেঙ্গল স্টেট বিজেপি এরা দুটো প্রেস রিলিজ করেছিল সাইমালটেনিয়াসলি অন দ্য ডে অফ দি ইনসিডেন্ট। আপনি যদি সেই দুটো প্রেস রিলিজ দেখেন, সে দুটো প্রেস রিলিজের ভাষা, মর্ম এবং অ্যাঙ্গেল মোরাললেস এক ছিল। পরবর্তীকালে তারা যখন মামলা প্রথম হাইকোর্টে করেন, তার গল্প একটা বিশাল ফাঁদের গল্প বেড়ে যায়। তারপরে যখন তারা সুপ্রিম কোর্টে মামলা করেন আরও 2 দিন পরে, আপনি দেখবেন সেই মামলার আওতান আরও বেড়ে যায়। আপনারা যদি খেয়াল করে দেখে থাকেন, যেদিন ঘটনা ঘটেছিল সেই দিন সন্ধেবেলা থেকেই বলতে শুরু করা হলো ইডি নাকি হাইকোর্টে মামলা করেছে। আদতেও ইডি হাইকোর্টে মামলা করেনি, সেটা দেখা যায়, আপনাদের চ্যানেলেই সেটা দেখানো হয় যে ইডি হাইকোর্টে মামলা করেনি। পরের দিন সকালবেলা ইডি এসে রাদার লিভ নিল, যখন অলরেডি সেই দিনের 10 নম্বর আইটেম হিসেবে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের মামলাটা লিস্টেড হয়ে গেছে। পরবর্তীকালে আবার যখন জাস্টিস শুভ্রা ঘোষ এটাকে অ্যাডজর্ন করে দেন, আপনারা জানেন শুক্রবার থেকে তরজা শুরু হয় যে এই ইডি সুপ্রিম কোর্টে গেছে, এই ইডি সুপ্রিম কোর্টে পৌঁছে গেল, ইডি সুপ্রিম কোর্টে দরবার করতে করতে দেখা গেল সোমবার দিন সকালবেলা 8:54 একটি পিটিশন দাখিল করলো ইডি এবং 9:10 আরেকটি পিটিশন দাখিল করলো ইডির কিছু অফিসাররা। সেই জন্য ইডি এক্স্যাক্টলি কি চায় কি চায় না, তাদের কি বক্তব্য, তারা কি ভাবে ব্যাপারটাকে ইনভেস্টিগেশনের পর্যায়ে নিয়ে যেতে চায় কিনা, তারা এন্টায়ারটাকেই পলিটিক্যাল গিমিক হিসেবে ব্যবহার করতে চায় কিনা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, এটা নিয়ে যথেষ্ট রকম চিন্তাভাবনা, প্রশ্ন এবং পরিষ্কারভাবে তাদের যে মনোভাব, সেই মনোভাব নিয়ে বাংলার মানুষের প্রশ্ন থেকে যাচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী আবার প্রমাণ করে দিলেন যে পশ্চিমবঙ্গে কোনো আইনের শাসন বলে কিছু নেই, এখানে শাসকের আইন চলে। আজকে একটা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সে
তার ইনভেস্টিগেশনের পারপাসে একটা নির্দিষ্ট প্রাইভেট লিমিটেড কোম্পানি সেখানে গেছে সার্চ করতে। তো সেখানে মুখ্যমন্ত্রী, যিনি স্বয়ং একজন পুলিশ মন্ত্রী, উনি এখানে গিয়ে তদন্তকারী অফিসারদের বাধা দান করা এবং তাদের ল্যাপটপ ছিনিয়ে নেওয়া, এটা তো নজিরবিহীন ঘটনা। এবং ভারতবর্ষের কোথাও কোনোদিন কোনো মুখ্যমন্ত্রী এইভাবে তদন্তে বাধা দিয়েছেন তা কোনোদিন, মানে এটা ইতিহাসেও বিরল। তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে থেকে আমি তো মনে করি যে আজকে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা গোটা ভারতবর্ষের মধ্যে একটা হাস্যাস্পদ জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এর আগেও উনি প্রমাণ করেছেন যে যখন আমাদের সিপি রাজীব কুমারের বাড়িতে সিবিআই রেড করতে এসেছিলেন তখনও উনি গিয়ে সেখানে পৌঁছে গেছেন, ধর্নায় পৌঁছে গেছেন। আবার দেখেছি যে উনি ভবানীপুর থানায় চলে গেছেন। তো এটা তো পুলিশ মন্ত্রীর কাজ নয়। ওনাকে এটা বুঝতে হবে যে উনি একজন সভানেত্রী, একটা রাজনৈতিক দলের সভানেত্রী, সেটাও যেমন সত্যি কথা, আবার অ্যাট দ্য সেম টাইম উনি একটা রাজ্যের মুখ্যমন্ত্রী, একটা সাংবিধানিক পোস্টে বসে আছেন। তো সেইখানে থাকতে গেলে তার যে একটা সূক্ষ্ম সীমারেখা আছে, সেই সীমারেখা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কোনোদিনই মানেননি। এবং আরও দুর্ভাগ্যজনক যে বিষয়টা, যখন ইডি কলকাতা হাইকোর্টে মামলা ফাইল করলো তখন আদালতের যে পরিবেশ, এই পরিবেশ নষ্ট করার জন্য আমরা দেখলাম যে কিছু তৃণমূলপন্থী আইনজীবী তারা সেখানে গিয়ে আদালতে ভিড় করে আদালতের মধ্যে এমন একটা পরিস্থিতি তৈরি করলো যেখানে বিচারের কাজ করা সম্ভব নয়। তাই আজকে ইডি বাধ্য হয়ে সুপ্রিম কোর্টে গেছে এবং সুপ্রিম কোর্টে ইডির যে প্রেয়ার, দেখুন নর্মালি এই প্রেয়ারগুলো করা উচিত হচ্ছে পুলিশের কাছে, কারণ পুলিশ এটা রাজ্যের এখতিয়ারভুক্ত এবং পুলিশের উচিত এই বিষয়ে তদন্ত করা এবং যা যা ব্যবস্থা নেওয়া সেটা নেওয়া। কিন্তু এখানে ইডি কোন পুলিশের কাছে যাবে, যেখানে পুলিশের সর্বোচ্চ কর্তারা তারা দাঁড়িয়ে থেকে ফাইল ছিনিয়ে নিচ্ছে, পুলিশের সর্বোচ্চ আধিকারিক তারা হুমকি দিচ্ছেন, যেখানে পুলিশ মন্ত্রী স্বয়ং প্রেজেন্ট থাকছেন, তো সেখানে তো ইডির কাছে সিবিআই চাওয়া ছাড়া আর কোনো গতি নেই। তো সেই জায়গা থেকে আজকে বাধ্য হয়েছে ইডি আপনার সুপ্রিম কোর্টে যেতে, এবং ইডির আধিকারিকরা তারাও আজকে বাধ্য হয়েছে এই মামলায় অংশগ্রহণ করতে। কারণ আপনারা দেখুন, একজন সরকারি কর্মচারী তার ওপর কতটা প্রভাব বিস্তার করলে সে তার ডিউরিং ইনভেস্টিগেশন উনি বাধ্য হন যে তার সমস্ত নথিপত্র ওখানে হ্যান্ডওভার করতে। তো এটা ইটস রিয়েলি অ্যালার্মিং ফর দ্য ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন অফ ওয়েস্ট বেঙ্গল। আমাদের সময় এসছে এটা নিয়ে ভাবার। বৃহস্পতিবারের এই ঘটনার পর ইডি এবং সিআরপিএফ এর অজ্ঞাত পরিচয় অফিসারদের বিরুদ্ধে একাধিক এফআইআর দায়ের হয়। এর মধ্যে দুটো মামলা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের ভিত্তিতে। তবে এত বড় ঘটনার পর ইডির তরফে কোনো এফআইআর করা হয়নি জানিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। এই প্রসঙ্গে সুপ্রিম কোর্টে দায়ের পিটিশনে ইডি দাবি করেছে এক্ষেত্রে স্বয়ং মুখ্যমন্ত্রী, রাজ্য পুলিশের ডিজি, কলকাতার পুলিশ কমিশনার, ডেপুটি কমিশনার এবং অন্য পুলিশ কর্তারা জড়িত। তাই স্থানীয় পুলিশের কাছে এফআইআর দায়ের করা নিরর্থক। তারা যথাযথ তদন্ত না করে মুখ্যমন্ত্রী এবং সিনিয়র পুলিশ কর্তাদের বাঁচাতে লোক দেখানো তদন্ত করত। এখানে এটাও উল্লেখ করা প্রয়োজন যে এই পিটিশনে যার বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনা হয়েছে সেই মুখ্যমন্ত্রী, রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী, যার অধীনে রয়েছে পুলিশ। যদি সিবিআই বা ইডি সবার দপ্তরে তালা পড়ে যায়, যেরমভাবে হাইকোর্টের ফ্লোরের মধ্যে ঢুকে, জজ সাহেবদের ঘরের মধ্যে ঢুকে ম্যানহ্যান্ডেল করা হয়েছে, জজ সাহেবদের গায়ে হাত দেওয়া হয়েছে, অকথ্য ভাষায় গালাগালি করা হয়েছে, বাড়িতে পোস্টার মারা হয়েছে, তারপরে যদি হাইকোর্টকেও তালা মেরে দেওয়া হয়, তাহলেও তৃণমূল হারবে। মানুষ তৃণমূলকে হারিয়ে দিয়েছে, তৃণমূল হেরে গেছে, শুধুমাত্র সময়ের শিলমোহর পড়ার অপেক্ষা। ইডি সুপ্রিম কোর্টে যা বলছে সেটা মিথ্যা, কল্পিত, রং চড়ানো এবং সেটা বিজেপির রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য, সাজিয়ে বদনাম করার জন্য এই কাণ্ডটা করা হয়েছে। এবার ইডির এইসব অভিযোগ নিয়ে সুপ্রিম কোর্টের শুনানিতে কি হয় সেদিকেই সবার নজর। আইপ্যাক কাণ্ডে জল গড়িয়েছে সুপ্রিম কোর্টে। যা ঘিরে এখন শুধু রাজ্যই নয়, উত্তাল দেশের রাজনীতিও। অন্যদিকে এসআইআর শুনানি ঘিরে সমানে উত্তাপ বাড়ছে এই রাজ্যে। নিত্যদিন শুনানির ডাক পাচ্ছেন সাধারণ মানুষ থেকে বিশিষ্টজনেরা। বাড়ছে হেনস্থা, চরমে উঠছে ভোগান্তি। কবি থেকে ক্রিকেটার, প্রাক্তন নৌসেনা প্রধান থেকে নেতা অভিনেতা, এসআইআর শুনানিতে ডাক পাচ্ছেন অনেকেই।
মোহাম্মদ সামির পর এবার এই তালিকায় নাম জুড়ল প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ও প্রাক্তন ক্রীড়া প্রতিমন্ত্রী লক্ষ্মীরতন শুক্লারও। সূত্রের খবর, গত 7ই জানুয়ারি হাওড়ার শালকিয়ার শুনানি কেন্দ্রে ডেকে পাঠানো হয়েছিল তাকে, কিন্তু বাংলার ক্রিকেট দল নিয়ে ব্যস্ত থাকায় তিনি সেখানে যেতে পারেননি। এই নিয়ে তার সঙ্গে কথা হয়েছে সংশ্লিষ্ট বিএলও ও ইআরওর সঙ্গে। সেখান থেকে তাকে সুবিধামতো সময়ে আসতে বলা হয়েছে। সূত্রের খবর, 2002 সালের ভোটার তালিকায় বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্লার বাবার নাম ছিল না, সেজন্য ম্যাপিং এর সমস্যা হওয়ায় ডেকে পাঠানো হয়েছে তাকে। শুধু প্রাক্তন ক্রিকেটার লক্ষ্মীরতনই নন, নথি যাচাইয়ের শুনানিতে ডাকা হয়েছে প্রাক্তন জাতীয় ফুটবলার কমচন দত্ত, অলোক মুখোপাধ্যায়, মেহতাব হোসেনকেও। সোমবার এ নিয়ে ভবানীপুর ক্লাবের ময়দান টেন্টে প্রতিবাদে সামিল হন প্রাক্তন ক্রীড়াবিদদের একাংশ। মোহাম্মদ সামি ইন্ডিয়ান ক্রিকেটার, সবাই চিনে থাকে। তারপরে কমটন দত্ত, পরিচিত ফুটবলার। কি হয়েছে তার? কমটন এবং কমটনের মিসেস দুজনকেই হিয়ারিং এর কল করা হয়েছে। তাদের কি 2002 নাম ছিল না এরকম? নিশ্চয়ই ছিল। কমটন আজকের ছেলে, রিটায়ার করে গেছে, আমাদের মতো 70 বছর বয়স হতে চলবে। মেহতাব হোসেন, এরকম অনেক পরিবারের লোকেদের হয়রানি করা হচ্ছে। একটাই দাবি যে বৈধ ভোটার যেন ভোট দিতে পারে, আর এরকম প্রাক্তন খেলোয়াড়দের যদি ডাকা হয় সেটা খুব দুঃখজনক। যারা ভারতের জার্সি গায়ে খেলেছে তাদেরকে ডাকাটা অন্যায়। এসআইআর শুনানিতে ডাক পাওয়ার পর হেনস্থার অভিযোগ করেছেন প্রাক্তন ফুটবলার অলোক দাসও। আমি ভারতবর্ষে হয়ে খেলেছি, ভারতবর্ষে ক্যাপ্টেনশিপ করেছি, মোহনবাগান ইস্পাহান খেলেছি, মোহনবাগানে ক্যাপ্টেনশিপ করেছি, 2002 সালে ভোট দিয়েছি, আমাকে হিয়ারিং এ ডাকা হয়েছে। কি কারণে ডাকা হয়েছে জানি না, এটা খুব অপমানজনক ঘটনা। তৃণমূলের দাবি, নথি যাচাইয়ে ডাক পেয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য। সোশ্যাল মিডিয়ায় তৃণমূল লিখেছে, এখানে তারা পড়াশোনা করেছেন, এখানেই তারা পড়িয়েছেন, গড়ে তুলেছেন বাংলা, আজ তাদেরকেই অপরাধীর মতো তলব করা হচ্ছে। এটাই বিজেপির অপমানের রাজনীতি। নির্বাচন কমিশনকে ব্যবহার করে, হয়রানি করে, ভয় দেখিয়ে বাংলার গণতান্ত্রিক কণ্ঠকে মুছে ফেলার অপচেষ্টা করছে বিজেপি। বাংলা দেখছে, বাংলা অচল, মাথা নত করেনি এবং বাংলা এর জবাব দেবে। শুনানির জন্য ডাকা হয়েছে, ফুটবলারদের ডাকা হচ্ছে, প্রথিতযশা যারা রয়েছেন তাদের ডাকা রয়েছে। আমরা দেখেছি জয় গোস্বামীকে ডাকা হয়েছে, আমরা দেখেছি মাননীয় অমর্ত্য সেনকে ডাকা হয়েছিল, পরবর্তীতে ঠিক করেছে তার বাড়িতে যাবে। মানে হিয়ারিং এর নোটিশ, যিনি নোবেল নিয়ে এসছেন তাকেও একটা হিয়ারিং এর নোটিশ দিতে হবে তার নাগরিকত্ব প্রমাণের জন্য। বাংলার মানুষ উপযুক্ত জবাব দেবেন আগামী নির্বাচন। সেই নির্বাচনে আমরা বলতে চাই 2026 বিজেপি ফিনিশ। কোনো না কোনো জায়গায় নামের সমস্যা থাকলে তো ডাকবেই। এর মধ্যে তো সমস্ত জিনিসকে তো ফেস করতে হয়। ব্যাংকে আপনি কেওয়াইসি দেন না, আপনাকে ফিজিক্যালি ব্যাংকে যেতে হয় না, আপনি সাকসেশন সার্টিফিকেট বার করবার জন্য কাগজে বিজ্ঞাপন দেন না। তো একটা সরকারি প্রক্রিয়ার মধ্যে অনেক নিয়ম কানুন থাকে। এটা তো মুদির দোকান নয়, ব্যক্তিগত গেলাম কাউন্টার থেকে কিনলাম চলে এলাম, এরকম গল্পটা নয়। তো স্বাভাবিক সরকারি প্রক্রিয়ার যদি কোনো ভুল ত্রুটি থাকে, সেখানে যদি কোনো বিচ্যুতি থাকে, তা রাজনৈতিক দলের প্রয়োজন হচ্ছে সরাসরি গিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলা। তাতে যদি তারা সন্তুষ্ট না হয়, সুপ্রিম কোর্টে চলে যাওয়া। এসআইআর শুনানি নিয়ে হেনস্থার অভিযোগ তীব্র হওয়ায় অস্বস্তি বাড়ছে কমিশনের। স্যারের এখন প্রক্রিয়াতে যেসব অসুবিধা দেখা দিচ্ছে, এর ব্যাপারে কিন্তু আমরা প্রথম থেকে বলে এসেছি। কারণ স্যার বলে কোনো জিনিসই নেই। আইনে লেখা আছে, ইলেক্টার্স রোলসে লেখা আছে যে ইন্টেন্সিভ রিভিশন। এই স্পেশাল জিনিসটি এই ইলেকশন কমিশনের মাথা থেকে বার করেছে কম্পিউটার যুগের সাথে তাল রাখার জন্যে এবং অন্যান্য তাদের অন্য কোনো ব্যাপারে নিয়ে বোধহয় নাগরিকত্ব ইত্যাদি আনার জন্যে। এখন করতে গিয়ে করেছে কি, আর তাল সামলাতে পারছে না। এই কম্পিউটারে মিলছে না বলে কম্পিউটারটা তাদের কাছে সবচেয়ে বড় জিনিসে দাঁড়িয়েছে। দেখুন, আইনে, ইলেকশন আইনে বলা আছে যে প্রতিটি ভোটারকে বছরের একবার, মানে ইন্টেন্সিভ রিভিশনের সময় একবার তাকে একটা নোটিশ দিতে হবে। নোটিশটা হলো ফর্ম 4, 4 নম্বর ফর্মে, ওয়েবসাইটে দেখে নেবেন। সেখানে বলা হচ্ছে, মহাশয় বা মহাশয়া, আপনার নামে আমরা এই ভুল পেয়েছি বা আপনার নাম এই আছে। তা না করে পুরো জিনিসটাকে উল্টে দেওয়া হয়েছে। উল্টে বলা হচ্ছে যে আমি তোমাকে একটা এনুমারেশন ফর্ম দিলাম, তাতে এক গাদা ডিটেল আছে, এবার 2002 তোমার নামের সাথে মিলছে কিনা তুমি বলো। পুরো জিনিসটাই উল্টে গেছে। এটা কোনো দরকার ছিল না। ইন্টেন্সিভ রিভিশন করে মৃত লোকদের, ভুয়ো লোকদের
যারা চলে গেছে তাদের নাম বাদ দেওয়া যায়, আমরা আগেও করেছি তো, সব কটা ইলেকশনে তো এরমভাবেই চলেছে। একটু জল মেশানো থাকে রোলে, কারণ পারফেক্ট করা যায় না, কিন্তু সেই রোলেই তো নরেন্দ্র মোদী জিতেছেন, মমতা ব্যানার্জি জিতেছেন, তার আগের পরে তারা সবাই জিতেছে, এই যে লাস্ট রোলে যে জিতেছে তার মানে সব ইনভ্যালিড। এই গণেশ কুমার আসার আগে যেসব রোল হয়েছে সব ইনভ্যালিড। ওর কম্পিউটারে কেন একটা ডিটেল খুঁজে পাওয়া যাচ্ছে না বলে সে লেফটেন্যান্ট কর্নেল হোক আর সে প্রফেসর হোক আর ভাইস চ্যান্সেলর হোক, কোনো কিছু না দেখে তাকে এক বলছে হাজির হও। এই কী রে বাবা, আমার কাছে হাজির হও। এই হাজির হও জিনিসটা কিন্তু ইলেকশন কমিশনে আগে ছিল না। এই ফর্ম ভর্তি করে আমার কাছে এসে মাথা নত করে দাঁড়াও আগে ছিল না। সেই এসপি সেনের আমল থেকে ছিল যে মানুষকে আমরা বলবো আপনার বেশি সংখ্যায় নিজেদের নাম ভোটার লিস্টে লিখুন এবং ভোট দিন। এই ছিল আমাদের অ্যাটিটিউডটা। এখন পুরোটা পাল্টে দিয়ে যে আপনি প্রথমে আমার দেখে নিতে হবে আপনি প্রথমে ভারতীয় কিনা, আপনি নাগরিক কিনা। এইসব কি ছেলে খালি সে খেলা করছে। নাগরিকত্বটা খুব গুরুতর ব্যাপার। নাগরিকত্বটা ঢুক করে ওরম করে দেওয়া যায় না। নাগরিকত্ব এবং যারা যারা অন্যায়ভাবে রয়েছে ভারতবর্ষে তাদের খুঁজে বার করতে গেলে আরও অনেক বেশি স্কিলের দরকার, অনেক বেশি প্রিপারেশনের দরকার। সেটা একটা আলাদা এক্সারসাইজ। আমি কখনোই বলছি না যে নাগরিক না যারা তাদেরকে ঢোকাতে, কিন্তু সেটার সাথে এটা গুলিয়ে গণ্ডগোলটা করে ফেলেছে, আর কিছুই না। আমাদের সবার ভোগান্তি তার জন্যে। 2002-এর পরে 23-24 বছর পরে যেটা করতে হলো, এর আগেও কি করা যেত না? এবং যেভাবে মানুষকে এত বিরাট, পশ্চিমবঙ্গে বিরাট ভোটার মানুষ রয়েছেন, প্রায় 7 কোটি মানুষ, এবং তাদের সবাইয়ের কাছে তো যাওয়া গেছে, হাউস টু হাউস। তো আমরা জানি এইটা SIR প্রক্রিয়ার মধ্যে হচ্ছে, বাড়ি বাড়ি যায়, BLOরা ডেটা তথ্য জোগাড় করে, এবং সেখানে যদি অসঙ্গতি দেখা গেলে তারা আবার হিয়ারিংয়ে ডাকছে। এগুলো এইসব সবই ঠিক আছে, কিন্তু মানে অনেকগুলো জিনিস হয়তো যেগুলো অনলাইনে করলে সহজ হতো সেগুলো এখনও ওরা ঠিক মতন করে ওঠেনি। মানুষকে ডাকছে এবং যেটা বলা হচ্ছে বহু মানুষ মারা গেছে। ইলেকশন কমিশন তারা এটা নিয়ে খুব একটা গ্রাহ্য করছে বলে মনে হচ্ছে না। ওরা হয়তো ভাবছে যে এগুলো অধিকাংশই যে একটা নির্বাচনের এবং রাজনৈতিক প্রচার। তো যাই হোক, যেটা বলার যে যেহেতু সংবিধান এ ধরনের অধিকার ইলেকশন কমিশনকে দিয়েছে, পশ্চিমবঙ্গ সরকারের উচিত ছিল সেখানে তাদের কোঅপারেট করা। এবং প্রায় 100% যারা কাজ করে নির্বাচন কমিশনে সবাই পশ্চিমবঙ্গ সরকারেরই কর্মী, এবং এমনকি BLOরাও সরকারি সাহায্যপ্রাপ্ত প্রতিষ্ঠানে রয়ে গেছেন। এই জায়গায় দাঁড়িয়ে সরকারের উচিত ছিল যে তাদের কর্মীদের উদ্বুদ্ধ করা, এনকারেজ করা, প্রেরণা দেওয়া, যাতে করে একটা সুন্দর লিস্ট তৈরি হয় যেখানে কোনো অবৈধ লোক কেউ থাকবে না এবং কোনো বৈধ লোকও বাদ যাবে না। এটা তো মানে সে মানে ইন্সপিরেশনটা রাজ্য সরকারের তরফেই আসা উচিত ছিল তাদের কর্মীবর্গের কাছে, কিন্তু আনফর্চুনেটলি সেটা আসেনি। প্রথম থেকেই একটা যে হুমকির যে মানে বাতাবরণ সৃষ্টি হয়েছে, দেখে নেওয়া হবে, মেরে দেওয়া হবে, গাছে বেঁধে রাখা হবে, তার ফলে একটা ভয়ের বাতাবরণ এসেছে। এবং অন্য পক্ষেও কেউ কেউ বলেছেন যে নাম না থাকলে তাদের দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে, এইসব ইত্যাদিগুলো ঘটনাগুলো ঘটেছে, যেগুলো কোনোটাই আকাঙ্ক্ষিত নয়। দেখুন, সব দলই রাজনীতি করবে, কিন্তু সরকার তো রাজনীতি করতে পারে না। সরকারের কাজ হচ্ছে কি করে কোঅপারেট করা, সেটাই তাদের কাজ। সেটা কিন্তু আমরা দেখলাম না। এই মুখ্যমন্ত্রী 4টে চিঠি 5টা চিঠি হয়ে গেল লিখেছেন। নির্বাচন কমিশন আমরা জানি তারা কোনো এ ধরনের, তারা একটা কোয়াসাই জুডিশিয়াল বডি। আমরা যেমন সুপ্রিম কোর্টের কাছে চিঠি লিখে প্রত্যাশা করি না যে সে জবাব দেবে, এটাও ঠিক তাই। সেখান থেকে কোনো জবাব না আসারই কথা। পদ্ধতিগত নিয়ম মেনে চলার এই প্রত্যেকেরই দত্ত। যেগুলো অ্যাডভাইস দিয়েছেন সুপ্রিম ইলেকশন কমিশন, হয়তো তারা দেখছে বা শুনছে, তারা যদি মনে করে গ্রহণযোগ্য তারা নিশ্চয়ই সে একটা অ্যাকশন করবে। কিন্তু সাধারণ মানুষের কাছে যে বার্তা দেওয়া যে নির্বাচন কমিশন কারুকে বাদ দিতে চায় না, সবাইকে নিতে চায়, সেই বার্তাটা ইলেকশন কমিশনের কাছ থেকে ঠিক মতন এসে পৌঁছচ্ছে না, এবং যার ফলে নানান লোকে নানান বিভ্রান্তি ছড়াবার চেষ্টা করছে। জানি না সেটা কতদিন কতভাবে চলবে, তবে প্রথম ফেজটা মোটামুটি যে ধরনের দুশ্চিন্তা ছিল সেটা ঘটেনি। ডিসেম্বরে একটা চিঠি মুখ্যমন্ত্রী লেখেনি, পরিষ্কার বুঝিয়ে দিয়েছে ফার্স্ট ফেজটা ভালো ছিল। এখন দেখা যাক এই ফেজটা কিভাবে নির্বাচন কমিশন কিভাবে উতরে যায়
জটিল জটিল জায়গা, জটিল যত দেরি হবে, মানে ভয়ের যে ব্যাপারটা সেটা হচ্ছে যত দেরি হবে, যদি অ্যাসেম্বলির 5 বছর টার্ম শেষ হয়ে যায়, সংবিধানের 172 দ্বারা বলেছে একটা দিনও দেবার কোনো জায়গা নেই, তখন কিন্তু বিপদ আসার সম্ভাবনা আছে। তথ্যে অসঙ্গতির অভিযোগে নির্বাচন কমিশনের শুনানির নোটিশ পেয়েছেন অবসরপ্রাপ্ত নৌসেনা প্রধান অ্যাডমিরাল অরুণ প্রকাশ, দক্ষিণ গোয়ার কংগ্রেস সাংসদ এবং কার্গিল যুদ্ধের সৈন্য অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন ভিরিয়াটো ফার্নান্ডেজ। এসআইআর প্রথম থেকেই কিন্তু যদি দেখি তাহলে ইলেকশন কমিশনের পরিকল্পনাহীনতার অভাব ছিল। ইলেকশন কমিশনের পরিকল্পনার অভাবে কিন্তু যখন বিএলওরা কাজ করছিলেন তখন বিএলওরা সমস্যার পড়েছিলেন, এবং এখন যখন শুনানির কাজ চলছে তখনও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বহু ক্ষেত্রেই যেভাবে শুনানি চলছে তাতে মানুষের প্রতিনিয়ত হয়রানি হচ্ছে। 91 বছরের বয়স্ক মানুষকে কেন আসতে হবে তুমি বলতে পারো? কেন মানে হাসপাতালের মানে থেকে অ্যাম্বুলেন্স নিয়ে মানুষকে এসে হয়রানির শিকার হতে হবে? কেন দিনের পর দিন আমরা লক্ষ্য করছি যে অসুস্থ মানুষ, তাদেরকে কেন শুনানি কেন্দ্রে আসতে হবে? ফলে ইলেকশন কমিশনের উপযুক্ত পরিকাঠামোর অভাব, কর্মীর অভাব এবং পরিকল্পনার অভাব তো আছেই। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের যে পঞ্চম চিঠি, এটাকে একবারে 100% পলিটিক্যাল প্রজেক্ট। মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি যে ফাউলটা করেছে ইডি অফিসে, অর্থাৎ ইডি মানে হানা দিয়েছিল আমরা জানি সবাই আইপ্যাকের অফিসে এবং প্রতীক জৈনের বাড়িতে। একজন চিফ মিনিস্টার, সংবিধানের শপথ নেওয়া চিফ মিনিস্টার, যেভাবে তিনি ইডির কাজে বাধা দিয়েছেন এবং ফাইল কার্যত স্ন্যাচ করে অর্থাৎ মানে কেড়ে নিয়ে চলে এসছেন, এটা কিন্তু আমি বলছি বড় ইমপ্লিকেশন আছে। সারা ভারতবর্ষে মানে সবাই স্তম্ভিত হয়ে গেছে যে একটা মানি লন্ডারিংয়ের তদন্তে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় রুখে দাঁড়ালেন এবং কার্যত বলা যায় যে যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের হয়ে সওয়াল করলেন এবং তাদের অভিযোগপত্র মানে অভিযোগের ফাইলপত্র যেগুলো ইডি কাছে বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায় স্ন্যাচ করে নিয়ে চলে গেছেন, এবং পরে যেভাবে তিনি এই কোম্পানি একটা প্রাইভেট কোম্পানির জন্য মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে গেছেন, সারা পশ্চিমবাংলা তো বটেই, সারা ভারতবর্ষে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একটা ক্ষোভ এবং মানে একটা অসন্তোষ তৈরি হয়েছে। এর আগে রাজীব কুমারের ক্ষেত্রে হয়েছিল, সন্দেশখালীর ক্ষেত্রেও আমরা দেখেছিলাম যে কিভাবে শেখ শাহজাহান এবং তার বাহিনী ইডির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল এবং মারধর করেছিল। ফলে ললেসনেস পশ্চিমবাংলা একটা বড় ইস্যু হয়ে উঠছে, মুখ্যমন্ত্রী যেন ললেসনেস তৈরি করার প্রতীক হয়ে উঠছেন। এইরকম অবস্থাতে এসআইআরকে ধরে রাখতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় যে কোনো মূল্যে, অর্থাৎ এসআইআরের উপর ভর করেই মমতা বন্দ্যোপাধ্যায় তার বিরুদ্ধে যে ইডি কেলেঙ্কারিতে তার নাম জড়িয়ে গেছে, সেই ইডি কেলেঙ্কারির থেকে বাঁচার জন্য তিনি কিন্তু এখন পঞ্চম চিঠি, চতুর্থ চিঠিটা দুদিন আগেই দিল, তার মধ্যে পঞ্চম চিঠি তিনি দিলেন। ফলে দেখো প্রথম থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে এসআইআরটাকে তার নিজের রাজনীতির স্বার্থে কিন্তু ব্যবহার করতে চাইছেন। যে প্রশ্নটা আমরা বারবার তুলছি সেটা হলো ইলেকশন কমিশনের নিজস্ব কোনো কর্মী বাহিনী নেই। ইলেকশন কমিশন এই রাজ্য সরকারের প্রতিটি কর্মীর উপর নির্ভর করে এই এসআইআর পরিচালনা করছে। ফলে প্রথম থেকে যে প্রশ্নটা আমরা তুলছিলাম যে এই এসআইআর এক্সারসাইজটাই করছে রাজ্য প্রশাসনের উপর ভিত্তি করে। ফলে এখানে এমন সম্ভাবনা প্রবল আছে যে এই অব্যবস্থাগুলো তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক প্রজেক্ট। এমন হতেই পারে যে যেমন ইলেকশন কমিশনের ব্যর্থতার জায়গা আছে, পরিকল্পনার অভাবের জায়গা আছে, তেমনি সচেতনভাবে রাজনৈতিক কারণে এই নানা রকম হয়রানিগুলোকে তৈরি করে এর পলিটিক্যাল ডিভিডেন্ড তৃণমূল কংগ্রেস দিতে চাইছে। এত মানুষের মৃত্যু কেন হবে? আমার দেশের সাধারণ নাগরিকের কেন মৃত্যু হবে এই প্রশাসনিক কাজ করার জন্য? এবং এই কাজটাকে সবাই সাধুবাদ জানাবে। নাগরিকত্ব নির্ধারণ অত্যন্ত প্রয়োজনীয়, কিন্তু যারা বিখ্যাত মানুষ, অর্থাৎ যারা দেশকে একসময় মানে দেশের সুনাম অর্জন করেছেন বিদেশের নানা জায়গায়, অমর্ত্য সেনের মতো মানুষ, তাদেরও নাগরিকত্ব নিয়ে কেন প্রশ্ন উঠবে? এবং এরম বহু বিখ্যাত মানুষের নাগরিকত্ব নিয়ে কেন প্রশ্ন উঠবে? এই প্রশ্নগুলো কিন্তু ইলেকশন কমিশনকে জবাব দিতে হবে, কিন্তু আমরা সাধারণ নাগরিক হিসেবে জবাব পাচ্ছি না। কাজেই প্রশ্নটা হচ্ছে যে প্রশাসনিক কাজের সঙ্গে কি রাজনৈতিক উদ্দেশ্য মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে?
এটা কাম্য নয়। ভারতবর্ষের মতো লার্জেস্ট ডেমোক্রেসির একটা দেশে একটা সুস্থ নাগরিকত্ব নির্ধারণ কর্মসূচি অবশ্যই থাকা উচিত, কিন্তু তা নিয়ে মানুষের হয়রানি বা অকারণ মৃত্যু এইগুলো একেবারেই কাম্য নয়। নাগরিকত্ব নির্ধারণের সঙ্গে সঙ্গে বলা হচ্ছে যে মানে যারা অনুপ্রবেশকারী তাদের আইডেন্টিফাই করতে হবে এবং তাদের দেশ থেকে তাড়িয়ে দিতে হবে, বিতাড়ন করতে হবে। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে কিছুদিন আগে বিহারে এসআইআর হয়েছে, সেখানে প্রায় 65 লক্ষ মানুষের নাম বাদ গেছে, তার মধ্যে পরিচয়পত্র মানে অন্য জায়গায় তারা কাজ করতে গেছে এরম কিছু মানুষ আছে। তার মধ্যে কতজন অনুপ্রবেশকারী ছিল সেটা কিন্তু আমরা এখনও জানতে পারিনি ইলেকশন কমিশনের কাছ থেকে। আর অনুপ্রবেশকারী থাকলে তাকে অ্যাকচুয়ালি ভোট দেবার অধিকার থেকে বঞ্চিত করা উচিত, কিন্তু সেই কাজ তো রাজ্য প্রশাসনের করা উচিত। তাহলে এখানে রাজ্য প্রশাসন বা যে কোনো রাজ্যের ক্ষেত্রে তাদের যে সিস্টেম, সেন্ট্রাল সিস্টেম, সেইটাকে তো অনেক বেশি শক্তপোক্ত করা উচিত ছিল। কেন অনুপ্রবেশকারীরা এখানে এসে ভোটার কার্ড, আধার কার্ড পাবে সেটা দেখার দায়িত্ব তো রাজ্য প্রশাসনের। কাজে সেই গাফিলতিটাও কিন্তু সামনে চলে আসছে, এবং সেটা যদি হয়েও থাকে যারা যথার্থ ভোটার তারা কেন বঞ্চিত হবে? অনেকের নাম বাদ যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে যে সমস্ত পরিচয় পত্র চাওয়া হচ্ছে তার মধ্যে পাসপোর্ট চাওয়া হচ্ছে। পাসপোর্ট ভারতবর্ষের 7 থেকে 8% মানুষের আছে। জমির দলিল চাওয়া হচ্ছে। জমির দলিল কি সিটিজেনশিপের প্রমাণ হতে পারে? অনেক প্রশ্ন রয়েছে, এবং আমরা আশা করব যে আমাদের বিচার ব্যবস্থা, সুপ্রিম কোর্টও এই ব্যাপারে একটু দৃষ্টিপাত করবেন, কারণ মানুষের হয়রানি কিন্তু কোনোভাবেই মেনে নেওয়া যায় না। মানুষের স্বার্থেই এসআইআর, এবং সেই কাজ নির্বাচন কমিশন করে চলেছেন, ভালো কথা, কিন্তু অকারণ অযথা হেনস্থা, মানুষের মৃত্যু, এগুলো কিন্তু এসআইআরের সঙ্গে চলছে, যেটা একেবারেই কাম্য না। এরই মধ্যে উত্তর 24 পরগনায় বাদুড়িয়ায় এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ উঠেছে। রবিবার গভীর রাতে মৃত্যু হলো উত্তর 24 পরগনার বাদুড়িয়ার বাসিন্দা অনিতা বিশ্বাসের। পরিবার সূত্রে খবর, 2002-এর ভোটার তালিকায় নাম না থাকায় শুনানিতে ডাকা হয় তাকে। 5ই জানুয়ারি শুনানিতে হাজিরা দেন তিনি। পরিবার সূত্রে দাবি, শুনানিতে হাজিরা দেবার 2 দিন পর অসুস্থ হয়ে পড়েন তিনি। অসুস্থ অবস্থায় তাকে বসিরহাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থাতেই রবিবার রাতে মৃত্যু হয় তার। পরিবারের দাবি, এসআইআরের শুনানিতে ডাকায় অসুস্থ হয়ে পড়েন তিনি, তার জেরে মৃত্যু। 5 তারিখে যখন হিয়ারিং এ ডাকে তখন আমার দিদি নিয়ে যায় হিয়ারিং এ, যাই বিডিও অফিসে। ওখানে গেলে এবার ওখানে কি হয়েছে সঠিক বলতে পারবো না। বাড়ি আসার পরে যখন আমি বলি যে কি হয়েছে, হিয়ারিং কি সম্পূর্ণ হয়েছে, দেখলাম যে ঠাম্মার মুখটা অন্ধকার, একটা টেনশন মতো ভাব। এসআইয়ের নাম না থাকলে হয়তো বাংলাদেশে পাঠিয়ে দেবে। উনি একটা ভয় পেত যে 2 দিন ধরে টেনশন করে, বুধবার দিনকে মানে সকাল 11টার দিকে ওনার হঠাৎ মানে কথাটা বন্ধ হয়ে যায়, টেনশনের কারণে ওনার স্ট্রোক হয়েছে। মার হয়েছে প্রথম হিয়ারিং এর নাম এসেছিল, আমার মার 2002 সালে নাম নেই। মা শুধু টেনশন করতে, হিয়ারিং এর জন্য টেনশন করতে বেশ। উত্তর 24 পরগনার বাদুড়িয়ার ঘটনা ঘিরে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা। একটা অপরিকল্পিতভাবে এত বড় একটা বৃহৎ কাজ, সেই কাজটাকে এত চটজলদি সময়ে যখন বাস্তবায়িত করতে যাচ্ছে, মানুষের কাছে এটা একটা অনেক বড় প্রেসার হয়ে যাচ্ছে, তারই ফল এই মৃত্যু। উনি অসুস্থ ছিলেন, এসআইয়ের আতঙ্কে মৃত্যু, এটা একদম মিথ্যে কথা। ওনারা ভুগছেন এসআইয়ের আতঙ্কে। ওনাদের যা পরিস্থিতি তাতে পাঁচতলার মাটি সরে যাচ্ছে, যার জন্য ওরা বিভিন্ন জায়গায় এরকম ছুটে বেড়াচ্ছে। উনি বয়স্ক মানুষ, উনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। উত্তর 24 পরগনার বাদুড়িয়ায় এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ ঘিরে চাপানুতর চলছে। সেই আবহে এবার পূর্ব বর্ধমানের কেতুগ্রামে 2টি বুথ থেকে অন্তত 600 জনকে নথি যাচাইয়ের জন্য ডেকে পাঠানো হলো। প্রতিবাদে কাটোয়া বর্ধমান রোডের গাঙ্গুলিডাঙ্গায় অবস্থান বিক্ষোভে বসেন গ্রামবাসীদের একাংশ। অসংখ্য প্রায় 70-80% মানুষের নোটিশ ধরানো হয়েছে এই রাতারাতি। এই সাধারণ মানুষ যারা দীর্ঘদিন ধরে ভোট দিচ্ছে, 80 বছর বয়সের বেশি, যার 90 বছর, স্ট্রোকের রোগী, হাসপাতালে ভর্তি আছে, তাদের এইভাবে মানুষকে হেনস্থা করে এসআইআর আমরা চাইনি। এত মানুষের যদি নোটিশ ধরিয়ে দেওয়া হয় তাহলে তো দুর্ভাগ্যজনক। কেতুগ্রাম বিধানসভার আওতায় পড়ে 281 নম্বর ও 282 নম্বর বুথ।
এর মধ্যে 281 নম্বর বুথে 948 জন ভোটার রয়েছেন। লজিক্যাল ডিসক্রিপেন্সি থাকার অভিযোগে রবিবার পর্যন্ত এই বুথে অন্তত 220 জনকে নোটিশ পাঠানো হয়েছে। অন্যদিকে 282 নম্বর বুথে ভোটার সংখ্যা 1216 জন। এই বুথ থেকে অন্তত 351 জনকে নথি যাচাইয়ের জন্য ডেকে পাঠানো হয়েছে। এটা দিনের পর দিন বাড়তে থাকছে, এইভাবেই চলছে। আর আমরা তো কমিশনের নির্দেশ মতন যেমন ওনারা নির্দেশ দিয়ে যাচ্ছেন সেইভাবেই কাজ করে যাচ্ছি। তারপরে এত কেন ডিসক্রিপেন্সি এত কেন হবে সেটাও আমরা বুঝে উঠতে পারছি না। যদি হিয়ারিং যেতেই হয় তাহলে যেন হিয়ারিংটা এই স্কুলে স্থানীয় এই বুথেই যেন হয়, এত মানুষকে যেন হয়রানি করে আর বিডিও অফিস অব্দি না যেতে হয়, এটাই গ্রামবাসীদের চাহিদা। এই দিন প্রায় ঘণ্টা দিনেক অবস্থান বিক্ষোভ চলার পর ঘটনাস্থলে আসেন এই আরো। ওনাদের দাবি আমরা যথাস্থানে পৌঁছে দেবো এবং আমরা বিবেচনা করব, আমাদের দিক থেকে যতটা করণীয় আমরা করব। গোটা ঘটনায় তুঙ্গে উঠেছে রাজনৈতিক চর্চা। এমন একটা সরকার এসছে পুরোটাকে বাদ দেওয়ার চেষ্টা করছে। এরা কিন্তু স্থায়ী বাসিন্দা। আমরা আমাদের এদের যে ভোটার লিস্ট তাতে দেখা যায় সবই ঠিক আছে, কি লজিস্টিক ওদের ভুল আছে, ওদের যারা কর্মকর্তা যারা ছবি তুলেছেন সেগুলো ওদের হয়তো ভুল থাকতেই পারে। না, একটা সরকারের যে বুদ্ধি চাল চালছে যাতে বাদ দেওয়া যায়, কিছু লোককে বাদ দিয়ে দেবো। যখন ডেকেছে আপনারা যাবেন, আপনাদের বৈধ কাগজপত্র থাকলে দেখাবেন। আর আইনের চোখে সবাই সমান, কেউ আইনের ঊর্ধ্বে না। আপনারা বলছেন যে গ্রামে এসে হিয়ারিং করতে, এটা কখনোই হবে না। যখন ডেকেছে আপনারা যাবেন আপনাদের কাগজপত্র নিয়ে। আমরা এটাই বারবার বলতে চেয়েছি যে তৃণমূলের যে ভোটাররা আছে তাদের মধ্যে অনেক জল মেশানো আছে, কাগজপত্র থাকলে কোনো অসুবিধা নেই। একদিকে শুনানি ঘিরে লাগাতার হেনস্থা হয়রানির অভিযোগ, এই আবহেই ফের সিইও দপ্তরের সামনে মিছিল করলেন তৃণমূলপন্থী বিএলও অধিকার রক্ষা কমিটির সদস্যরা। মুর্শিদাবাদের ভগবানগোলার মৃত বিএলও হাবিবুল ইসলাম ও মুর্শিদাবাদের খড়গ্রামের মৃত বিএলও জাকির হোসেনের পরিবারের সদস্যদের নিয়ে সোমবার সিইও দপ্তরের সামনে মিছিল করেন তৃণমূলপন্থী বিএলও অধিকার রক্ষা কমিটির সদস্যরা। ভগবানগোলা 2 নম্বর ব্লকের 282 নম্বর বুথের বিএলও হাবিবুল ইসলাম রানীতলার চরকৃষ্ণপুর বয়েজ প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক ছিলেন তিনি। পরিবার অভিযোগ করেছিল এসআইআর এর কাজের চাপে আত্মহত্যা করেন হাবিবুল। উনি বলতেন যে স্যারের প্রচুর চাপ, এইসব কাজ আমি করতে পারছি না, আমার বাবাকে আজকে আত্মহত্যা কেন করতে হলো এইসবের জবাব চাই। কিন্তু পরিবার ও তৃণমূলপন্থী বিএলও অধিকার রক্ষা কমিটির হইহট্টগোলের মধ্যেই কাহিনী মেড টুইস্ট। ভগবানগোলার এই বিএলওর মৃত্যুর ঘটনায় গ্রেফতার হলেন বুলেট খান নামে এক ব্যক্তি, পেশায় বেসরকারি ব্যাংকের লোন এজেন্ট। পুলিশ সূত্রে দাবি মৃত বিএলওর থেকে 20 লক্ষ টাকা ধার নিয়েছিলেন বুলেট খান। সেই টাকা ফেরত দেওয়া তো দূর, উল্টে হুমকি দিচ্ছিলেন। মৃত বিএলওর দেহের পাশ থেকে উদ্ধার সুইসাইড নোটের নাম ছিল ধৃত বুলেটের। পরিবারের করা এফআইআর এর ভিত্তিতে গ্রেফতার করা হয় তাকে। ধৃতকে এদিন 5 দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছে লালবাগ মহকুমা আদালত। ধৃত বুলেট তৃণমূল সমর্থক বলে দাবি স্থানীয়দের একাংশের। এ প্রসঙ্গে ভগবানগোলার তৃণমূল বিধায়ক বলেন, যে দলেই থাকুক না কেন অপরাধ করলে শাস্তি হবেই। অন্যদিকে মুর্শিদাবাদের খড়গ্রামের বিএলও জাকির হোসেনের পরিবার অবশ্য এখনো মৃত্যুর জন্য এসআইআর এর কাজের চাপকেই দায়ী করেছে। বাবা বিএলও হিসাবে ছিলেন, এই যে এসআইআর চলছে সেখানে বিএলও হিসাবে ছিলেন। এসআইআর কাজ চলছিল, সেখানে যে অপরিকল্পিত যে কাজ ছিল সেটার জন্য অনেক চাপে থাকতো। সবের বাড়ি বাড়ি যাওয়া, তারপরে স্কুলের ডিউটি করতে হতো, অনেক চাপে থাকতো সবসময়। আমাদেরকে বলতো যে এই চাপ তো নিতে পারছি না, এত চাপ আর এত কাজ আসছে। ডাটা এন্ট্রির কাজই করছিলেন, তবে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে, বুকে ব্যথা শুরু হয়, যার কারণে অ্যাটাক করে মারা যায়। তৃণমূলপন্থী বিএলও সংগঠনের বিক্ষোভ ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে সিইও দপ্তর চত্বর। দপ্তরের সামনে ব্যারিকেড করে পুলিশ। এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে যে আমরা আরো একবার দেখি যে পুলিশের জয়লাভ রয়েছে, কিন্তু এই আজকে যেটা দেখা যাচ্ছে যে একেবারে ব্যারিকেড এমন ভাবে করা হয়েছে যাতে ওই ব্যারিকেড থেকে এই অধিকার রক্ষা কমিটির বিএলও অধিকার রক্ষা কমিটির সদস্যরা যাতে বেরিয়ে আসতে না পারেন সেইভাবে পুলিশের ব্যবস্থা রয়েছে। আজ বিএলও অধিকার রক্ষা কমিটির 50তম দিনে আমরা পা রেখেছি এবং এই 50তম দিনে আমরা যে এসে পৌঁছেছি সেখানে আমরা আমাদের 9 জন বিএলও বন্ধুকে হারিয়েছি। সবথেকে দুর্ভাগ্যের বিষয় এটাই, আমরা শিক্ষক শিক্ষিকা, আমরা আমাদের মাথা অবনমিত হয়ে যাচ্ছে এইটা ভেবে যে একজন শিক্ষক গত পরশুদিন মুর্শিদাবাদের ভগবানগোলার দক্ষিণ চক্রের একজন প্রধান শিক্ষক, উনি নিজের অবসাদ এতটাই অবসাদগ্রস্ত হয়ে গিয়েছিলেন যে উনি স্কুল চত্বরের ভিতরে আত্মহত্যা করেছেন। এটা চরম একটা দুঃখের বিষয় আমাদের কাছে।
আমরা বারংবার ইসিআইতে এসেছি, ইসিও দপ্তরে এসেছি, আমরা আমাদের ডেপুটেশন জমা দিয়েছি, আমরা যে সমস্ত দাবি দাওয়াগুলো রয়েছে সেগুলো জমা দিয়েছি এবং পূর্ববর্তী নমিতা হাসদা এবং জাকির হোসেন এরকম বহু বিএলও আত্মঘাতী হয়েছেন, কেউ কেউ ব্রেন স্ট্রোকে আঘাতপ্রাপ্ত হয়েছেন, মারা গিয়েছেন। একজন বিএলও এমনও রয়েছেন যিনি রাস্তা দিয়ে চলতে চলতে অন্যমনস্ক হওয়ার জন্য অ্যাক্সিডেন্ট হয়ে যায়, উনি মারা গেছেন। এইভাবেই বিএলওদের যে মৃত্যু মিছিল, সেই মৃত্যু মিছিল কিভাবে থামবে তার জন্য আমরা বারংবার ডেপুটেশন জমা দিতে এসেছি, কিন্তু এখনো পর্যন্ত কোনো উত্তর আমরা পাইনি। এদিকে বিএলও অ্যাপের যে ডিফিকাল্টিজ সেটা নিয়ে কিন্তু আমরা প্রথম দিন থেকে বলে আছি, জবে থেকে আমাদের এই ডিজিটাইজেশন করতে বলা হয়েছে সেদিন থেকে আমরা বলে আছি যে বিএলও অ্যাপের যে অক্ষমতাগুলোকে না শুধরে দিলে কখনোই একটা সুস্থ এসআইআর হতে পারে না। সেটা কিন্তু প্রমাণ হয়ে গেল, সেটা একেবারেই প্রমাণ হয়ে গেল এইভাবে যে এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সিস আমাদের প্রত্যেকের এক একটা পার্টে দেখা যাচ্ছে 60%, 70% লজিক্যাল ডিসক্রিপেন্সিস হাতে পাঠিয়ে দেওয়া হয়েছে। যাদের থেকে নথি নিয়ে নেওয়া হয়েছিল অলরেডি, শুধুমাত্র এআই জেনারেটেড যে ভুলগুলো, সেই ভুলগুলোর জন্য আবার সেই নামগুলোকেই, যাদের নথি আমরা অলরেডি জমা নিয়ে আমরা ম্যাপিং করেছি, সেই নামগুলো আবার কিন্তু বারবার করে ফেরত আনা হচ্ছে। এবং এসআইআরের এই যে শুনানি, এই শুনানির চাপ আমাদের উপরে এমনভাবে পড়ছে, সেই শুনানির চাপ সহ্য করতে না পেরে বিএলওরা আত্মঘাতী হচ্ছে। ইতিমধ্যেই আমরা দেখেছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের সিইও গণেশ কুমারের কাছে দিল্লিতে অলরেডি উনি চিঠি পাঠিয়ে দিয়েছেন। আমাদের সমস্যাগুলো কিন্তু কোনোভাবেই গণেশ কুমারের কান অবধি পৌঁছচ্ছে না। উনি কেন এইরকম ভাবে চুপ করে বসে রয়েছেন সেটা বুঝতে পারছি না, কারণ আমরা তো ওনার এখন একজন স্টাফ। আমাদের সমস্যাগুলো উনি যদি না বোঝেন, উনি যদি না শোনেন, তাহলে আমরা কার কাছে এই সমস্যাগুলো শোনাবো বা কার কাছে আমরা জানাবো? আমাদের যে বারবার যে লজিক্যাল ডিসক্রিপেন্সিসের একটা সমস্যা আজকেই আমার কাছে এসেছে। আমারই একজন পার্টের বিএলও আছেন যিনি এই লজিক্যাল ডিসক্রিপেন্সিসের কিন্তু কবলে পড়েছেন। ওনার হাজবেন্ডের নামের বাংলা স্পেলিং ভুল হওয়ার জন্য ওনাকে হয়তো শুনানিতে যেতে হবে। উনি কিন্তু এই আমার পার্টের বহু পুরনো ভোটার। আমাদের পার্টে যে সমস্ত ভোটাররা রয়েছেন তারা সবাই বৈধ ভোটার। ঠিক আছে, আমি মেনে নিলাম যে হয়তো কিছু ভোটার, কিছু অনুপ্রবেশকারী থাকতে পারে, সেটা ইসিআই নিশ্চয়ই দেখবে, তারা দেখুক, সেইগুলো দেখুক, এসআইআর সুস্থভাবে হোক। কিন্তু যারা বৈধ ভোটার, সেই বৈধ ভোটারদের নাম যেন কোনোভাবেই বাদ না যায়, তার জন্য আমাদের বিএলও অধিকার রক্ষা কমিটি কিন্তু লড়ে চলেছে, আন্দোলন করে চলেছে এবং চলতেই থাকবে। এনুমারেশন পর্বটা চলাকালীনই প্রায় 10 বারের কাছাকাছি বিএলও অ্যাপে নতুন করে চেঞ্জ নিয়ে আসা হয়েছে। আজকে সকালবেলা উঠে দেখি একটা নতুন চেঞ্জ, তারপরের দিন সকালবেলা উঠে দেখি আবার একটা চেঞ্জ, তারপরের দিন সকালবেলা দেখি আরেকটা চেঞ্জ। মানে এরম করে সেগুলো যে কি করতে হবে সেটা কিন্তু কেউ কিছু বলছে না। নিজেরা নিজেদের মধ্যে আলোচনা করে এই কাজগুলো করতে হচ্ছে। এটা তো একটা ব্যাপার গেল। আমরা বারবার করে সিও দপ্তরকে ডেপুটেশন দিয়ে, নির্বাচন কমিশনের কাছে ডেপুটেশন দিয়ে আমরা বলেছি যে এইভাবে কাজ করালে বিএলওদের উপর চাপ পড়ছে, অনেকে মানসিক চাপের মধ্যে পড়ে যাচ্ছে। তারপর ডিজিটাল ডিভাইসে সবাই কাজ করতে অভ্যস্ত নন। যারা যারা অভ্যস্ত তাদের তো কোনো অসুবিধা হচ্ছে না, কিন্তু যারা অভ্যস্ত তাদের তো অভ্যস্ত নয়, তাদের তো অসুবিধা হচ্ছে। তাদেরও একটা ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করা হোক। রাজ্য সরকার কিন্তু ডেটা এন্ট্রি অপারেটর দিল না ইচ্ছে করে। আমরা দেখেছি যে বিহারে প্রায় 1000 ডেটা এন্ট্রি অপারেটর দেওয়া হয়েছিল, কিন্তু আমাদের রাজ্যে একটিও দেওয়া হলো না। অথচ রাজ্য সরকার, অথচ মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বারবার করে বলছেন আমরা বিএলওদের পাশে আছি, বিএলওদের পাশে আছি। উনি যখন একজন বিএলও মারা গেলেন, তিনি হঠাৎ করে দেখলাম দিল্লিতে চিঠি লিখলেন যে এসআইআর পর্বটা আপাতত স্থগিত রাখা হোক, বন্ধ করে দেওয়া হোক। উনি যেটা বলতে চাইলেন যে আমরা বিএলওদের এই কষ্ট আমরা সহ্য করতে পারছি না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে উনিই তো প্রথম থেকেই বিএলওদের ভয় দেখাচ্ছেন। উনি বারবার করে বলছেন যে আপনারা সরকারি কর্মচারী, মনে রাখবেন এসআইআর শেষ হয়ে গেলে শুরুতেও আপনারা সরকারি কর্মচারী, আর যখন শেষ হয়ে যাবে তখনও আপনারা সরকারি কর্মচারী। স্বাভাবিকভাবে প্রথম থেকে কিন্তু একটা মেন্টাল প্রেশার, ঠিক একইভাবে বিরোধী দলনেতাও কিন্তু মেন্টাল প্রেশার দিয়ে গেছেন বিহারের উদাহরণ দিয়ে দিয়ে। এখন আমরা যেটা দেখতে পাচ্ছি যে আজকে আমরা বারবার করে সিও দপ্তরে বলেছিলাম যে বিএলওদের যে যারা মারা যাচ্ছেন তাদের পরিবারগুলো নিঃস্ব হয়ে যাচ্ছে। ম্যাক্সিমামই হচ্ছে কন্ট্রাকচুয়াল এমপ্লয়ি, হয় প্যারা টিচার, নাহলে আইসিডিএস কর্মী। তাদের সামান্য মাইনে, তাদের ব্যাপারটা সমাধান করতে হবে। নির্বাচন কমিশন আমাদের প্রথমেই বলেছিল যে এই ধরনের কোনো প্রভিশন বিএলওদের জন্য নেই, যদিও ভোট কর্মীদের জন্য আছে। আমরা বললাম এটা করতে হবে, যেহেতু সারা দেশেই প্রায় এসআইআরটা হবে, আপনাদেরকে ব্যবস্থা করতে হবে। ওনারা কিন্তু আমাদের সঙ্গে সহমত পোষণ করলেন।
এবং বললেন যে দিল্লিতে আমরা প্রস্তাব পাঠাবো, তবে রাজ্য সরকার যদি কংক্রিট একটা রিপোর্ট পাঠায়। কিন্তু আজ পর্যন্ত আমরা জানতে পেরেছি যে এখনও পর্যন্ত মাননীয় মুখ্যমন্ত্রী রিপোর্ট পাঠাননি, বা তার যে অ্যাডমিনিস্ট্রেশন বা তার যে প্রশাসন তারা কিন্তু রিপোর্ট পাঠাননি। তার ফলে যেটা হচ্ছে যে আজকে যারা এই যে ফ্যামিলিগুলো এবারে তো নিঃস্ব হয়ে গেছে, তারা আশঙ্কায় ভুগছে যে তাদের কি হবে। আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব যে আপনারা ব্যবস্থা নিন, ডিএমদের বলুন তাড়াতাড়ি করে রিপোর্ট পাঠাতে, যাতে করে ইসিআই কাছে তারা এই রিপোর্টগুলো পাঠাতে পারে এবং কম্পেনসেশন দেওয়ার ব্যবস্থা করতে পারে। তার সাথে সাথে আমরা ইসিআইয়ের কাছেও আবেদন করাবো যে আপনারা এত ঘন ঘন নির্দেশ পরিবর্তন করবেন না। একটা নির্দেশ যদি পরিবর্তন করতে হয় টাইম নিয়ে নিন, তারপর ট্রেনিং দিন বিএলওদের, তারপরে আপনারা বলুন, কাজ করতে কিন্তু অসুবিধা হবে না। আজকে লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে ঝামেলা হচ্ছে, কালকে নো ম্যাপিং নিয়ে ঝামেলা হচ্ছে, কালকে ফটো নিয়ে ঝামেলা হচ্ছে, কত রকমের সমস্যা। এবং এআই যে ভার্সনটা ব্যবহার করেছিল সেখানে সত্যি সত্যি কিছু ত্রুটি থেকে গেছে। সামান্য বানান ভুলের জন্য কেন মানুষকে হয়রানি করা হবে? সামান্য যদি মাঝখানের নামে ভুল থাকে তাহলে কেন তাকে হিয়ারিংয়ে ডাকাবে? এই প্রশ্নগুলো কিন্তু আমাদের মধ্যেও প্রথম থেকে ছিল। তো যাই হোক, নির্বাচন কমিশন সেটা সমাধান করছেন কিছু কিছু ক্ষেত্রে, বিশেষ করে বয়স্কদের ক্ষেত্রে, যারা অসুস্থ, যারা ইনফার্ম এবং ফিজিক্যালি যারা চ্যালেঞ্জ, তাদের জন্য ব্যবস্থা করেছেন। কিন্তু সাধারণ মানুষের হয়রানি হচ্ছে, এটা অস্বীকার করা যাবে না। যদি পরিকল্পনা করে নির্বাচন কমিশন সব কিছু করত, আমরা মনে করতাম, আমরা প্রথম থেকে যেহেতু এসআইআরকে সাপোর্ট করেছি, এটার বিরোধিতা আমরা করব না, কিন্তু নির্বাচন কমিশনের পরিকল্পনা করা দরকার ছিল এবং পরিকল্পনার অভাব ছিল, এটা পরিষ্কার করে বোঝা যাচ্ছে। এসআইআর এর চূড়ান্ত তালিকা প্রকাশ হতে বাকি আর 1 মাস। এখনো অনেককেই ডেকে পাঠানো হচ্ছে, তথ্য চাওয়া হচ্ছে, শুনানি চলছে। শুনানির জেরে আতঙ্কে মৃত্যুর অভিযোগ অব্দি উঠছে। রোগগ্রস্ত বহু বৃদ্ধ বৃদ্ধাকে শুনানির জন্য কষ্ট করে হাজির হতে হচ্ছে, তাদের হেনস্থা হতে হচ্ছে বলেও অভিযোগ। এই আবহেই এসআইআর ইস্যুতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে পঞ্চমবারের জন্য চিঠি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 48 ঘন্টার মধ্যে দ্বিতীয়বার এই চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন, দেখা যাচ্ছে এসআইআর এর শুনানির সময় ভোটাররা প্রয়োজনীয় নথি জমা দিচ্ছেন, কিন্তু বহু ক্ষেত্রে নথি জমা দেওয়ার পরও তার প্রাপ্তি স্বীকার করা হচ্ছে না। ভেরিফিকেশনের সময় এই ডকুমেন্টগুলোকে নট ফাউন্ড বা রেকর্ডে নট অ্যাভেলেবল বলে দেখানো হচ্ছে এবং এর প্রেক্ষিতে ভোটারদের নাম ভোটার রোল থেকে ডিলিট করে দেওয়া হচ্ছে। আগে একটা ভানু সিংহের পদাবলী ছিল, এবার ওরকম কোন সিংহীর পত্রাবলী হবে ভবিষ্যৎ, বই বেরোবে। মুখ্যমন্ত্রী জানেন চিঠির পরিণতি কি। সুস্থ স্বাভাবিক মানুষ যাদের আইন সম্পর্কে বিন্দুমাত্র ধ্যান ধারণা আছে, যারা রাজনীতিতে আছেন, রাজনীতির বাইরে আছেন, সামনে চিঠি এটা প্লেইং টু দ্য গ্যালারি ছাড়া কিছু নয়। তবে মানুষ অবুঝ নয়, মানুষ রাজনৈতিকভাবে অচেতন নয়, মূর্খ নয়। এই চিঠি দিয়ে কারোর মন ভেজানো যাবে না। লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা নিয়ে আগাগোড়াই আপত্তি করে আসছে তৃণমূল। বারবার এই নিয়ে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার জ্ঞানেশ কুমারকে দেয়া চিঠিতে এই নিয়ে নির্দিষ্ট করে অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী। সোমবার লেখা চিঠিতে তিনি লিখেছেন, শেষ এসআইআর এর প্রেক্ষিতে ডিজিটালাইজ ডেটাবেস না থাকলে যেগুলি স্থানীয় ভাষায় ছিল সেগুলিকে এআই টুল ব্যবহার করে ইংরেজিতে ট্রান্সলেট করা হচ্ছে। এই ট্রান্সলেশনের সময় ভোটারদের নাম, বয়স, লিঙ্গ এবং সম্পর্ক এবং অভিভাবকের নামের ক্ষেত্রে বড় ভুল হচ্ছে। এর ফলে প্রচুর ডেটা মিসম্যাচ হচ্ছে, যা বৈধ ভোটারদেরকে লজিক্যাল ডিসক্রিপেন্সির ক্যাটাগরিতে ফেলে দিচ্ছে। এরই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় চিঠির শেষে লিখেছেন, আমি বিশ্বাস করি এই ইস্যুতে আপনি অবিলম্বে নজর দেবেন, শুধুমাত্র নাগরিকদের যন্ত্রণা, হেনস্থা বন্ধ করার জন্য নয়, তাদের গণতান্ত্রিক অধিকার রক্ষা করার স্বার্থে। 2005 সালে মুখ্যমন্ত্রী যেদিন এই কাজটি করেছিলেন, তার আগে তো 2003-এর এসআইআর হয়েছে। এখানে যে মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসবার আগে শাসক দলের বিরুদ্ধে সরাসরি বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভোটার লিস্টের নাম ঢুকিয়ে দেওয়ার মতো, এটা কার্যত একটা দেশবিরোধী অবস্থান। একজন ফরেন ন্যাশনালকে নিজের ভোটার লিস্টে ঢুকিয়ে দেওয়া, সেটাকে যিনি অভিযোগ করে ছুঁড়ে ফেলেছিলেন পার্লামেন্টের মধ্যে রেকর্ডে, আজকে তিনি এই ধরনের কথা বলছেন। আমরা তো তার কাগজটার খোঁজ করছি। এসআইআর নিয়ে বিক্ষোভ, অসন্তোষ, হয়রানির অভিযোগ, আর তা নিয়ে রাজনীতির দড়ি টানাটানি চলছেই। এরই মধ্যে শুরু হয়ে গেছে ভোটের ওয়ার্ম আপ। শুধু মাঠে ময়দানে নয়, এখন সোশ্যাল মিডিয়াতেও পুরো দস্তুর প্রচার যুদ্ধ চলে। বিরোধীদের টেক্কা দিতে গত বছর অক্টোবরে আমি বাংলার ডিজিটাল যোদ্ধা নামে ওয়েবসাইট লঞ্চ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার ভোটের মুখে ডিজিটাল যোদ্ধাদের নিয়ে কনক্লেভ করলেন তিনি। টাইমলাইন বেঁধে ঠিক করে দিলেন ভোটের টাস্ক। দুদিন পর 15 তারিখ থেকে
আগামী 5 দিন আপনারা কিভাবে সোশ্যাল মিডিয়ায় লড়বেন, 5 দিনের প্ল্যান যেন সবার কাছে থাকে। 100 দিন সময় থাকলে এরকম 20 বার প্ল্যান তৈরি করে আগামী 100 দিনের আমাদের টাইম লাইন আমাদের সবাইকে তৈরি করতে হবে, যে প্রত্যেক ঘন্টায় প্রত্যেক জায়গায় গিয়ে যেখানে আমাদের বিরুদ্ধে পোস্ট করা হচ্ছে, আমাদের ছোট করে দেখানো হচ্ছে, কোন পোস্টে বিজেপির নেতারা গিয়ে পোস্ট করছে, বিজেপির কর্মীরা গিয়ে পোস্ট করছে, টাকা ছড়াচ্ছে, অর্থবল বনাম জেদের লড়াই। অতি জেদ ভালো নয়, জেদে মানুষের অন্যায় জেদে মানুষের মৃত্যুই হয়। কিসের যোদ্ধা আমি জানি না, হ্যাঁ আমরা ডিজিটাল যোদ্ধায় বিশ্বাস করি না, আমরা বিশ্বাস করি ভারতীয় জনতা পার্টির কর্মীরা তারা প্রত্যেকে ফিজিক্যাল যোদ্ধা। নিশ্চয়ই ডিজিটাল প্ল্যাটফর্ম ইউজ করব, তো যোদ্ধা পদ্ধত বড় বড় ভাষণ বাতেলা। দয়া করে ফলস আইডি থেকে বাপমা তুলে গালিগালাজ করাবেন না। আর আপনারা আপনাদের পিসি অনেক ভাষা জানে, আপনারা যে ভাষায় কথা বলবেন তার মধ্যে থেকে আমরাও সে ভাষায় উত্তর দেব। মিলন মেলার মঞ্চ থেকে ফের বিজেপিকে চ্যালেঞ্জ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজকে বলছি এসআইআর হোক আর এফআইআর হোক, ইডি হোক বা সিবিআই হোক, জিতবে তো তৃণমূল। আর তোমাদের 50-এর নিচে নামাবো, 50-এর নিচে। বিজেপির অনেক অর্থবল আছে, কিছু চাইলে বিজেপি, আর সেটা অমিত শাহ নিজে বলেছে যে हम लोग जो चाहे वो करेंगे, सच को झूठ, झूठ को सच, चाहे अच्छा हो बुरा हो कुछ भी दिखाएंगे। উনি যে বলছেন যে ভারতীয় জনতা পার্টির সোশ্যাল মিডিয়া পেজগুলোতে যেগুলো পোস্ট হয়, যে ভিডিও হয়, সেটি মিথ্যে। উনি যদি পারেন প্রমাণ করুন, কোর্টে যান। কারণ আমাদের তো আর ফটোশপে নাম বদলায় না বা হঠাৎ হঠাৎ আইটিতে নাম বদলায় না, আমাদের পার্টির ছেলেরাই কাজ করে। ডিজিটাল যুদ্ধে পিছিয়ে নেই বিজেপিও। রাজ্যে একের পর এক দুর্নীতির অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে মানুষের অসন্তোষকে হাতিয়ার করে সোশ্যাল মিডিয়ায় তারাও ব্যাপকভাবে প্রচার চালাচ্ছে। এই তৃণমূলের যে এই হোয়াটসঅ্যাপ ফ্যাক্টরি, এই যে ফেক ন্যারেটিভের ফ্যাক্টরি, কোটি কোটি কালো টাকা দিয়ে তারা চালাচ্ছে, সেই পন্থা ভারতীয় জনতা পার্টির প্রয়োজনীয়তাই হয় না। তার কারণ ভারতীয় জনতা পার্টির সাধারণ কর্মীরাই সাইবার যোদ্ধা হয়ে 365 দিন বাস্তবটাকে তুলে ধরে, যেটা পশ্চিমবঙ্গের হচ্ছে প্রতিনিয়ত প্রতিদিন, এবং তাতেই তো কুপকাত হয়ে যাচ্ছে। 26-এর ভোটের আগে কোমর বেঁধে নেমেছে আলিমুদ্দিনের আইটি সেলও। তবে ফেসবুকে লাইক শেয়ারের বন্যা বইলেও ভোটযন্ত্রে কি প্রভাব পড়বে? বাকিদের সঙ্গে আমাদের বেসিক ফারাকটা হচ্ছে আমরা সত্য কথাটা স্পষ্টত মানুষের কাছে পৌঁছক, এটাই চাই। এই নাটকবাজির কায়দা, নানান চিত্রনাট্য তৈরি করে করে চলা, এটা অপোজিশন করতে পারে, তৃণমূল বিজেপিরা করতে পারে, কিন্তু আমরা সত্য কথাটা মানুষের কাছে ফ্যাক্টস অবজেক্টিভলি মানুষের কাছে পৌঁছক, এটা আমরা চাই। সোশ্যাল মিডিয়ার অ্যালগোরিদম কে চালায়? চালায় হচ্ছে বিদেশি শক্তি। সুতরাং বিদেশি, আমরা যদি মনে করি যে সোশ্যাল মিডিয়ার উপর দাঁড়িয়ে ইলেকশন জিতবো, তাহলে কিন্তু আমরা নিজেদের এই ইলেকশন জেতা হারাটা বিদেশি শক্তির হাতে অনেকটাই তুলে দিচ্ছি। অ্যালগোরিদম যদি সামান্য চেঞ্জ করে দেয়, আমি 1000 চেষ্টা করেও পৌঁছতে পারবো না, আবার একজন খুব কম চেষ্টা করে অনেকের কাছে পৌঁছে যাবে। এইটা কিন্তু মাথায় রাখতে হবে যে সোশ্যাল মিডিয়া ছাড়াও কিন্তু আমাদেরকে কিছু নির্ভরতা রাখতে হবে।